স্প্যাম কুইজ লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে কেমিস্ট্রির পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়নের যে দুটা ভাগে ভাগ করা যায় মেইন আলোচনার ক্ষেত্রে। তো সেটা হচ্ছে ফার্স্টের দিকে যেটা আমাদের আছে সেটা হচ্ছে গ্যাসের টপিক সম্পর্কে। গ্যাসের বিভিন্ন সূত্র, বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন গ্যাসের সূত্র দিয়েছেন। তো সেই সূত্রগুলো থেকে বিভিন্ন প্রবলেম আছে, তো সেগুলো আমাদের মোটামুটি কম বেশি সবাই আমরা জানি, সেগুলো ভালোই আলোচনা করা হয়। তো যে দিকটা আমাদের একটু গ্যাপ থাকে, যেটা একটু ল্যাক থাকে, সেটা হচ্ছে আমাদের পরের অংশ, সেটা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড, সারফেস ওয়াটারের বিভিন্ন মানদণ্ড আমরা দেখেছি। তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু দেখব। গ্যাসের সম্পর্কেও আলোচনা হবে বিস্তারিত, সেটা মানে তুলনামূলকভাবে একটু করে, তো সেটা হবে পরে। তো আমরা আজকে দেখব যে পানির বিশুদ্ধতার মানদণ্ড কি কি আছে, সেগুলো থেকে কি কি থিওরি আছে, তো সেগুলো থেকে কি কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা দেখি পানির বিশুদ্ধতার মানদণ্ড কি কি আছে। প্রথমেই আছে ধরো ক্ষরতা, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, টিএসএস। প্রথমে আসি আমরা ক্ষরতা। ক্ষরতা জিনিসটা কি, মানে ক্ষর পানি বলতে আমরা কি বুঝি। যেমন ধরো প্রথমে আমাদের যে জেনারেল অভিজ্ঞতা, সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা মানে দেখি যে ধরো তুমি হলো কাপড় কাচতেছো, মানে কাপড়ে তুমি সাবান ঘষতেছো, বাট কিন্তু কি হচ্ছে না বলো তো, ফেনা উৎপন্ন হচ্ছে না। তো এটা কেন এরকম হয়? বিভিন্ন যে টিউবওয়েলের পানিগুলোতে আমাদের এরকম বেশি দেখা যায় যে তাহলে ওই পানিতে কি এমন উপস্থিত আছে যে কারণে সাবানের ফেনাটা কেন উৎপন্ন হচ্ছে না। তো সেটা হচ্ছে পানিতে বিভিন্ন ধাতব ক্যাটায়নের অর্থাৎ ধাতব পদার্থের আয়ন উপস্থিত থাকে, যার কারণে পানিটা কি হয়, ক্ষর হয়। কোন কোন পদার্থ উপস্থিত থাকার কারণে পানি ক্ষর হয়? সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ফেরাস আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, আর কি অ্যালুমিনিয়াম আয়ন। এই আয়নগুলোর উপস্থিতির কারণে পানি কি হয়, ক্ষর হয়। ক্ষর পানি মানে কি, যে তুমি হলো যে সাবানে আমাদের কি বিভিন্ন সোডিয়াম লবণ, তো সোডিয়াম লবণের সাথে এই ক্ষর পানির এই যে আয়নগুলো উপস্থিত থাকে, এই আয়নগুলো কি করে, সাবানের যে যৌগটা আছে ওর সাথে কি করে, প্রথমে বিক্রিয়া করে অদ্রবণীয় গাদের সৃষ্টি করে। অদ্রবণীয় গাদ দেখছো না, যে হলো তুমি ঘষতেছো যে বিভিন্ন আঠালো জাতীয় পদার্থ উৎপন্ন হচ্ছে, তো সেগুলোই হচ্ছে গাদ, যেগুলো কি এইটার সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়, যে কারণে আমাদের কি হয় না, মানে কাপড়টা ভালো মতো পরিষ্কার হতে পারে না। তাহলে এই ক্ষরতাটা মানে এগুলো যত বেশি উপস্থিত থাকবে আমাদের পানিতে, সেগুলো তত বেশি আমাদের পানির জন্য খারাপ হবে। তো ক্ষরতা আবার কয় ধরনের আছে? ক্ষরতা আছে হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর সেকেন্ড হচ্ছে কি অস্থায়ী ক্ষরতা। তাহলে ক্ষরতার একক হচ্ছে কি, পিপিএম মানে পার্টস পার মিলিয়ন বা মিলিগ্রাম পার লিটার। আর ক্ষরতা প্রযোজ্য শুধুমাত্র তরলের ক্ষেত্রে। তাহলে স্থায়ী ক্ষরতার মধ্যে আমরা দুই ভাগ দেখলাম, কি কি, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। তো স্থায়ী ক্ষরতার মধ্যে আবার কি আছে, স্থায়ী ক্ষরতা কখনো আমরা একটা পানিকে স্থায়ী ক্ষর বলবো আর কখনো অস্থায়ী বলবো। তো স্থায়ী ক্ষরের মধ্যে কি হবে, ক্লোরাইড আর সালফেট, এই মূলকযুক্ত লবণ থাকবে। সেগুলো কি, এই চারটা লবণের মানে এই চারটা ক্যাটায়নের সাথে এই দুটো ঋণাত্মক অম্লীয় মূলক যুক্ত হয়ে কি হবে, স্থায়ী ক্ষরতা সৃষ্টি করবে। স্থায়ী ক্ষরতার মধ্যে মানে তার পানির মধ্যে যদি আমাদের এই লবণগুলোর যে কোনো একটা ক্লোরাইড অথবা সালফেট মূলকযুক্ত যদি কোনো একটা যৌগ তৈরি থাকে, কোনো একটা লবণ দ্রবীভূত থাকে, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি স্থায়ী ক্ষরতা। আর অস্থায়ী ক্ষরতাটা কি, এই ক্যাটায়নগুলোরই সাথে কি থাকবে, অম্লীয় মূলক হিসেবে কি যুক্ত থাকবে, বাইকার্বনেট। তো এই ক্যাটায়নগুলোর সাথে যদি বাইকার্বনেট যুক্ত হয়ে যে লবণটা গঠন করবে, সেটা যদি পানির মধ্যে থাকে, সেটা আমাদের কি হবে, অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতাকে কি হয়, সহজেই দূর করা যায়। কিভাবে? তাপ দিয়ে।
তাহলে অস্থায়ী ক্ষারতাকে সহজেই তাপ দিয়ে দূর করা যায়। আচ্ছা, আমাদের পানিতে ক্ষার পানি সৃষ্টি হয়েছে কিসের জন্য? এই যে এই ধাতব ক্যাটায়নগুলোর উপস্থিতির কারণে। আচ্ছা, এই ধাতব ক্যাটায়ন মানে ক্যাটায়নগুলো যদি আমরা পানি থেকে দূর করতে পারি তাহলে কি আমাদের পানি থেকে ক্ষারতা দূর হয়ে যাবে। তো এগুলো আমরা কিভাবে দূর করব? ধরো একটা আছে তোমার হচ্ছে পানির মধ্যে কি অস্থায়ী ক্ষার, যে পানিটা সেই পানির মধ্যে আছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা যে পানির মধ্যে থাকবে সেটা কি হবে? অস্থায়ী ক্ষার। আমরা কি বলছি অস্থায়ী ক্ষারতাকে কিভাবে দূর করা যায়? তাপ দিয়ে দূর করা যায়। তো এটাকে যদি আমরা তাপ দেই তাহলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর কি পানি উৎপন্ন হবে। ক্যালসিয়াম অক্সাইড যেটা উৎপন্ন হয় সেটা কি হয়? তলানি পড়ে, মানে অধক্ষেপ পড়ে। তাহলে এটা যদি তলানি পড়ে তাহলে কি হলো? পানি থেকে আলাদা হয়ে গেল। কিভাবে? দেখো, এই ক্যালসিয়াম আয়নটা কি ছিল? এই যৌগ হিসেবে পানিতে ছিল। যখন একে তাপ দেওয়া হয়েছে, পানিটাকে তাপ দেওয়া হয়েছে, তখন কি ক্যালসিয়াম অক্সাইডটা তলানি পড়ে গেছে। তার মানে পানিতে উপস্থিত যে ক্যালসিয়াম আয়নটার কারণে, এই আয়নটার কারণে কি হয়েছে? পানিটা ক্ষার হয়েছে, সেটা কি তলানি পড়ে পানি থেকে বের হয়ে গেছে। তাহলে কি এটা যদি চলে যায় তাহলে কি পানিটা আমাদের ক্ষার মুক্ত হইল। তাহলে অস্থায়ী ক্ষার থেকে আমরা এই যে বাইকার্বনেট যুক্ত যে যৌগগুলো সেগুলোকে আমরা সহজে কি করতে পারি? এভাবে তাপ দিয়ে সেই ধাতব আয়নগুলো তলানি আকারে পড়ে যায়, ফলে তাপ দিয়ে আমরা কি করতে পারি? অস্থায়ী ক্ষারতাটা দূর করতে পারি। আচ্ছা, এখন আমরা স্থায়ী ক্ষারতা কিভাবে দূর করব? স্থায়ী ক্ষার হবে কখন? যখন ক্লোরাইড আর কি সালফেট আয়নের, সালফেট মূলকযুক্ত আয়ন থাকবে। তো স্থায়ী ক্ষারতাকে দূর করা যায় তোমার হচ্ছে পারমুটিট প্রণালীতে। কি প্রণালীতে? পারমুটিট। যে স্থায়ী ক্ষারতা দূর করা যায় পারমুটিট প্রণালীতে। তো পারমুটিটের মধ্যে আমাদের যে যৌগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি? সোডিয়াম পারমুটিট। সোডিয়াম পারমুটিটের সংজ্ঞা হচ্ছে এটা, আর এইটুকু অংশের নাম কি হচ্ছে? পারমুটিট। আচ্ছা, এখন আমাদের এই চারটার মধ্যে যে কোনো একটা আয়ন উপস্থিত থাকলে কি হবে? পানিটা ক্ষার হবে। তো ধরলাম আমাদের কোন আয়ন আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাথে সালফেট আয়ন থাকার কারণে সেই পানিটা কি হয়েছে? স্থায়ী ক্ষার হয়েছে। তো তাহলে ক্যালসিয়াম সালফেট, তার সাথে আমরা কি জানি? স্থায়ী ক্ষারতা দূর করা যায় পারমুটিট প্রণালীতে। তো পারমুটিট প্রণালীতে যেহেতু যায়, তার মানে এই যৌগটা লাগবে। এই যৌগটা আমরা কি করলাম? ওই পানির মধ্যে দিলাম, সোডিয়াম পারমুটিট। সোডিয়াম পারমুটিট যদি দেই তাহলে ওই ক্ষার পানির মধ্যে কি আছে? আগে থেকে ক্যালসিয়াম সালফেট আছে। এই ক্যালসিয়াম সালফেট এই সোডিয়াম পারমুটিটের সাথে কি করবে? বিক্রিয়া করবে, করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম পারমুটিট যোগ সোডিয়াম সালফেট। আচ্ছা, এই ক্যালসিয়াম পারমুটিটটা কি হয়? অধক্ষেপ পড়ে তলানি আকারে। তাহলে আমরা দেখলাম এই যে ক্যালসিয়াম আয়ন থাকার কারণে পানি যে ক্ষার হয়েছে, তাহলে সেটা আমাদের এই পারমুটিট, সোডিয়াম পারমুটিট দেওয়ার ফলে সেটা কি হয়েছে? তলানি পড়ে গেছে। তাহলে কি আমাদের পানি থেকে ক্যালসিয়াম আয়ন দূরীভূত হয়ে গেল। তো এইভাবে আমাদের কি করা হয়? ক্ষারতা দূরীভূত করা যায়। অস্থায়ী ক্ষারতাকে কিভাবে দূর করা যায়? তাপ দিয়ে। আর স্থায়ী ক্ষারতাকে কিভাবে দূর করা যায়? পারমুটিট প্রণালীতে। স্থায়ী অস্থায়ী ক্ষারতা দূরীকরণের পদ্ধতি আমরা দেখলাম। আরেকটা পদ্ধতির মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে কি? টাইট্রেশন। টাইট্রেশন জিনিসটা কি? এইটা হয়তো অনেকের কাছে অজানা থাকতে পারে। টাইট্রেশন হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে যে কোনো জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে কি? টাইট্রেশন। এখানে তোমার জানা ঘনমাত্রা দ্রবণ হিসেবে দেওয়া থাকবে, আর অজানা ঘনমাত্রার দ্রবণ যেটা হচ্ছে কি? এই যে এই আয়নগুলা যে পানিতে উপস্থিত আছে এগুলো কি? ক্ষারীয় আয়ন। তাহলে পানিটা কি হবে? ক্ষার হবে। তাহলে টাইট্রেশন হচ্ছে কি? অ্যাসিড আর ক্ষারের মধ্যে কি বিক্রিয়া হয়? প্রশমন বিক্রিয়া হয়। তাহলে এই যে পানি, এগুলো আয়ন কি? ক্ষারীয় আয়ন, যেগুলো পানিতে উপস্থিত থাকার কারণে কি হয়েছে? পানি ক্ষারীয় হয়েছে। তাহলে এই ক্ষারের সাথে আমরা কি করব? একটা অ্যাসিড দিব। এই অ্যাসিডটা প্রশমন বিক্রিয়ার মাধ্যমে
আমাদের কি হয়, আমরা হলো এই যে পানিতে কতটুকু এই ক্ষারীয় আয়নগুলো উপস্থিত আছে, তো সেটা আমরা নির্ণয় করতে পারবো। সেটা কোন পদ্ধতির মাধ্যমে? টাইট্রেশন। তো টাইট্রেশন পদ্ধতির মাধ্যমে একটা নির্দেশকের প্রয়োজন হয়, যে নির্দেশকগুলো কি করে, এই বর্ণ পরিবর্তন করে। বর্ণ পরিবর্তনের মাধ্যমে যেটা করে যে পানিতে কতখানি মানে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, যে কতখানি আমরা ধরো দিলাম এটা তো ক্ষারীয় হয়েছে পানি, তো আমরা কি করলাম, এর মধ্যে কিছু পরিমাণ অ্যাসিড দিলাম, তো অ্যাসিডের মধ্যে একটা নির্দেশক যে বর্ণ প্রদর্শন করবে, তো ক্ষারের মধ্যে তার বর্ণ কি হবে, চেঞ্জ হবে। এখন ধরো তোমার হচ্ছে অ্যাসিডের মধ্যে নির্দেশক দেওয়া আছে, ওটা একটা বর্ণ হয়ে আছে, এখন ওর মধ্যে যদি আমরা পানিটা দেই, এই পানিটা ক্ষার পানিটা দিই, তাহলে কি ফোটায় ফোটায় আমরা কি যোগ করতেছি, ক্ষার যোগ করতেছি। ক্ষার মানে কি, পানিতে এই যে এই আয়নগুলো যে কোনো একটা উপস্থিত আছে, তো ক্ষার বিক্রিয়া যখন কি হবে, নির্দেশকটা বর্ণ পরিবর্তন করা শুরু হবে, তখন তার মানে আমরা কি বুঝবো, যে পানিতে ক্ষারের পরিমাণ বেড়ে গেছে। তাহলে ওই নির্দেশকের বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, যে হলো কতখানি আমাদের কত ঘনমাত্রা উপস্থিত আছে। তো ঘনমাত্রা একক কি, ppm বা মিলিগ্রাম পার লিটার। তাহলে সেখান থেকে আমরা কি ক্ষরতা কতখানি সেটা পরিমাপ করতে পারবো। সেটা কিভাবে, টাইট্রেশন পদ্ধতিতে যেটা হয়, তো অস্থায়ী ক্ষরতা দূরীকরণ যেভাবে করা হয়, সেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা টাইট্যান্ট। ট্রাইট্যান্ট কি, ট্রাইট্যান্ট হচ্ছে যে ঘনমাত্রাটা তোমার জানা থাকবে, অর্থাৎ জানা ঘনমাত্রাটাকেই বলা হয় কি ট্রাইট্যান্ট। মানে আমরা কি করব, এটা যেহেতু ক্ষারীয় হয়ে গেছে, তাহলে কি আমরা অ্যাসিড যোগ করব, তো অ্যাসিডের ঘনমাত্রাটাকে আমাদের কি থাকবে, জানা থাকবে। তো জানা ঘনমাত্রার দ্রবণটাকে বলা হচ্ছে কি ট্রাইট্যান্ট। সেটা কি, ট্রাইট্যান্ট কি হিসেবে কি ব্যবহার হয়, HCl অথবা কি সালফিউরিক অ্যাসিড। এটা কখন ব্যবহার করা হয়, অস্থায়ী ক্ষরতা দূরীকরণে। আচ্ছা, আর এক্ষেত্রে যেটা নির্দেশক হিসেবে ব্যবহার করা হবে, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখতেছি টাইট্রেশনের টাইট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে কি HCl আর কি অথবা সালফিউরিক অ্যাসিড। এটা কোন ক্ষরতা দূরীকরণে, আমাদের সাধারণত অস্থায়ী ক্ষরতা দূরীকরণে এই দুটা যে অ্যাসিডটা দেওয়া হয় সেটা কি জানা ঘনমাত্রা থাকে। আর নির্দেশক হিসেবে কি ব্যবহার করা হয়, মিথাইল অরেঞ্জ। আর স্থায়ী ক্ষরতা দূরীকরণে টাইট্যান্ট হিসেবে ব্যবহার করা হয় EDTA। EDTA কি, EDTA এর পূর্ণরূপ হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাসিটিক অ্যাসিড। তার মানে কি, এটা এক ধরনের অ্যাসিড যেটা কি আমাদের জানা ঘনমাত্রা আছে। তো এই ক্ষেত্রে নির্দেশক হিসেবে যে পদার্থটা, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইউরোক্রোম ব্ল্যাক টি। আচ্ছা, তো এই যে পদ্ধতিটা, এটা আমরা কিভাবে আমাদের ক্ষরতা দূরীকরণে ভূমিকা রাখে। এই যে স্থায়ী ক্ষরতা দূরীকরণে যে EDTA, এই EDTA ঘনমাত্রা জানার মাধ্যমে আমাদের কি হয়, আমরা ক্ষরতা দূরীকরণ করতে পারি। আচ্ছা, আরেকটা কথা, যেটা প্রথমেই যে ক্ষরতার একক আমরা কি দেখছি, ppm বা মিলিগ্রাম পার লিটার। এটা নির্ণয় করা হয় ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে। ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে আমাদের ক্ষরতাটা নির্ণয় করা হয়। তাহলে আমাদের যে সূত্রটা আছে EDTA ব্যবহার করে, সেটা হচ্ছে 1 ml 0.01 মোলার EDTA ইকুইভ্যালেন্ট আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি, যে এটা কি আয়তন, এটা কি ঘনমাত্রা। তাহলে এখান থেকে 1 ml মানে কি 10⁻³ লিটার গুণন 0.01 মোলার EDTA ইকুইভ্যালেন্ট
1 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন। তাহলে এখানে আমরা কি করতে পারি, 10 টু দি পাওয়ার মাইনাস আয়তন গুণন ঘনমাত্রাকে আমরা কি করতে পারি, মোল, কারণ মোল মানে ঘনমাত্রা গুণন আয়তন, ঘনমাত্রা সমান মোল ডিভাইডেড বাই আয়তন। তাহলে মোল সমান কি হচ্ছে, ঘনমাত্রা গুণন আয়তন। তাহলে এই সূত্রটারই প্রয়োগ এখানে হয়েছে যে আয়তনকে ঘনমাত্রা দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, মোল সংখ্যা পাচ্ছি। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল ইডিটিএ ইকুইভ্যালেন্ট 1 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ক্ষরতা, তো ক্যালসিয়াম অথবা ফেরা, আয়রন অথবা ম্যাগনেসিয়াম অথবা কি অ্যালুমিনিয়াম, এই কয়টার যে কোনো একটা উপস্থিত থাকলে সেটা কি হবে, ক্ষর হবে। এখন তাহলে এই যে এক একটা উপস্থিত থাকার কারণে এক এক রকম ক্ষর হবে, তাহলে পরিমাণও কি হবে, চেঞ্জ হবে। কিন্তু সবগুলা ক্ষেত্রে আমাদের ক্ষরতাকে আমরা কিসের রেসপেক্টে করি, ক্যালসিয়াম কার্বনেট। তো সবগুলোকে কি করতে হবে, ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এই প্রকাশ করার জন্য যে রাশিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তুল্য ভর। তুল্য ভর কি হয়, সবার ক্ষেত্রে কি হয়, ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমান হয়। আচ্ছা, তুল্য ভর আমরা কিভাবে নির্ণয় করব, তুল্য ভর সমান আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। আচ্ছা, এখন আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে ক্যালসিয়ামের আণবিক ভর কত, 100। এখন ক্যালসিয়ামের কার্বনেটের তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে এই যে এখানকার যে ক্যাটায়ন আছে ক্যালসিয়াম, এটার যে চার্জ থাকে সেটাই হলো তুল্য সংখ্যা। তাহলে ডিভাইডেড বাই 2, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত হচ্ছে 50। আচ্ছা, এখন এটা তো ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর এত, এখন ক্যালসিয়াম আয়নের তুল্য ভর কত হবে, ক্যালসিয়ামের ভর কত 40 ডিভাইডেড বাই এর তুল্য সংখ্যা কত হবে 2, এই যে 2টা চার্জ, তাহলে এটার কত হচ্ছে 20। আচ্ছা, এখন ম্যাগনেসিয়ামের তুল্য ভর কত হবে, ম্যাগনেসিয়ামের ভর কত 24, তুল্য সংখ্যা কত 2, তাহলে কত হচ্ছে 12। অ্যালুমিনিয়ামের কত হবে, অ্যালুমিনিয়ামের ভর 27, আর এটার যেহেতু চার্জ 3 তাহলে কত হবে, তুল্য সংখ্যা 3, 9। আচ্ছা, আয়রনের কত, আয়রনের ভর 5.85, তো সেটাকে আমরা পূর্ণ সংখ্যা 56 ধরলাম, ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 28। তাহলে আমরা এগুলো ক্ষেত্রে কি লিখতে পারি, তুল্য ভরের ক্ষেত্রে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 20 গ্রাম ক্যালসিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট 12 গ্রাম ম্যাগনেসিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট 9 গ্রাম অ্যালুমিনিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট 28 গ্রাম ফেরাস আয়ন। তো এইগুলোর ক্ষেত্রে যেটা হয়, হয়তো পানির মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন আছে, তো আমাদের ক্ষরতাকে প্রকাশ করতে কি করতে হবে, কার মাধ্যমে, ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। তো এখান থেকে আমরা এই যে এই ইকুয়েশনের মাধ্যমে কি করতে পারবো, এই ক্যালসিয়াম কার্বনেটের আর অ্যালুমিনিয়ামের মধ্যে কি করতে পারবো, সম্পর্ক তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে ক্ষরতা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আসলো যে ক্ষরতার একক কি হবে, পিপিএম, ক্ষরতার এককে পিপিএম অথবা কি মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করতে হবে, আর সেটা কার সাপেক্ষে হবে, অবশ্যই ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে। তারপরে ক্ষরতা কি কি উপস্থিত থাকলে আমাদের পানিটা ক্ষর হবে, ক্ষরতা কত ধরনের, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, সেগুলো কিসে কোন কোন আয়ন উপস্থিত থাকলে স্থায়ী হবে, অস্থায়ী হবে। তারপর আমরা স্থায়ী ক্ষরতা কীভাবে দূরীভূত করব, অস্থায়ী ক্ষরতা তাপ দিয়ে দূরীভূত করব, স্থায়ী ক্ষরতাকে পারমুটিক প্রণালীতে। তারপরে আরেকটা পদ্ধতি যেটা টাইট্রেশনের মাধ্যমে আমরা করি, অস্থায়ী ক্ষরতা এই যে এইভাবে করি। তারপর কি স্থায়ী ক্ষরতা আমরা কি ইডিটি এর মাধ্যমে করি। তো ইডিটি এর সাথে আমরা একটা সম্পর্ক দেখছি, ইডিটি এর সাথে ক্যালসিয়াম আয়নের একটা ইকুইভ্যালেন্ট সম্পর্ক। এই সম্পর্ক থেকে আমাদের বিভিন্ন ম্যাথ আসে,
আর তারপর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে তুল্যভর। তুল্যভরের ক্ষেত্রে আমাদের সবগুলো আয়নের সাথে আরেকটা ক্যালসিয়াম কার্বনেটের কীরকম সম্পর্ক হতে পারে সেটা দেখলাম। এখন আমরা দেখব সেটা হচ্ছে এই যে ক্ষরতা সম্পর্কে কী টাইপের প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব, এখন আমরা সেটা দেখতেছি। আচ্ছা, প্রথমেই আমরা একটা ম্যাথ দেখি, খুব সহজ একটা ম্যাথ। 1 লিটার পানিতে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকলে ওই পানির ক্ষরতা কত? এই ম্যাথটা বুয়েটে যখন এমসিকিউ ছিল তখন আসছিল। তো আমরা কি দেখছি বলো তো, ক্ষরতাটা কার ক্ষেত্রে হয়? ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতিতে। আর কি ক্ষরতা মানে হচ্ছে 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে, এটাই হচ্ছে কি আমাদের ক্ষরতার মেইনলি সংজ্ঞা, যে 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে তার পরিমাণটাই কি হচ্ছে আমাদের ক্ষরতা। ওই পানির কতটুকু ক্ষর সেটা আমরা পরিমাপ করতে পারবো। এখন দেখো এখানে লেখা আছে 1 লিটার পানিতে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে এই পানির ক্ষরতা কত হবে? 100 মিলিগ্রাম পার লিটার। আর 1 মিলিগ্রাম পার লিটার সমান আমরা কি জানি? 1 ppm, পার্টস পার মিলিয়ন। তাহলে এটাকে কি লেখা যাবে? সমান 100 ppm। কিন্তু এই যেটা কার সাপেক্ষে নির্ণয় করা হয়েছে, অবশ্যই লিখে দিতে হবে অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের সাপেক্ষে আমাদের এই ppmটা কত? 100 ppm। এটা মাস্ট লিখতেই হবে অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। তো সেকেন্ড একটা আমরা ম্যাথ দেখি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা ম্যাথ দেখো যে 500 ml পানিতে 20 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন, 36 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আয়ন, 45 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম আয়ন থাকলে ওই পানির ক্ষরতা কত হয়? প্রথমে আমরা একটা ম্যাথ দেখলাম, সেটা কি শুধুমাত্র ক্যালসিয়াম আয়ন উপস্থিতি ছিল। তো এখানে এই পানিতে যে শুধু একটা আয়ন থাকবে তাও না, একাধিক আয়নও থাকতে পারে। এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 3 ধরনের আয়নই আছে। তো এই ক্ষেত্রে পানির ক্ষরতাটা কি হবে? আমরা একটা ইকুইভ্যালেন্ট সূত্র অনুসারে দেখছিলাম যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট কি 20 গ্রাম ক্যালসিয়াম আয়ন, তারপরে 12 গ্রাম ম্যাগনেসিয়াম আয়ন, 9 গ্রাম অ্যালুমিনিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট 28 গ্রাম ফেরাম আয়ন। তো এখানে আমরা কি 20 গ্রাম ম্যাগনেসিয়াম আয়ন, তো এখান থেকে আমরা এই যে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 20 গ্রাম ক্যালসিয়াম আয়ন। তো এইটুকু পার্ট আমরা যদি লিখি, আচ্ছা দুই পাশেই কি আছে? গ্রাম আছে। তো এই গ্রাম যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে দুই পাশে কি করতে পারবো? মিলিগ্রাম। তাহলে কি হচ্ছে যে 20 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই 20 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়নকে আমরা কি ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে প্রকাশ করলাম। আচ্ছা, এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখব? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি? 12 গ্রাম ম্যাগনেসিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট কি ছিল? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এই যে এই সূত্র থেকে। তাহলে এখানে যদি উভয় পক্ষে আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি মিলিগ্রাম পাবো? 12 গ্রাম ম্যাগনেসিয়াম আয়ন 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এখান থেকে আমাদের দেওয়া বের করতে হবে কত? 36 মিলিগ্রামের জন্য। তো 36 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট কি হবে? 50 গুণন 36 ডিভাইডেড বাই কত? 12 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখান থেকে কত হচ্ছে? 150 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। অনুরূপভাবে আমরা অ্যালুমিনিয়ামেরটা করব। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি? ওই গ্রামের সম্পর্ক না, যে আমরা ডিরেক্ট মিলিগ্রামে গেলাম। 9 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম ইকুইভ্যালেন্ট 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আমাদের বের করতে হবে কত? 45-এর জন্য। তাহলে 45 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে 25 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট।
তাহলে কি এগুলো সবগুলো কি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই আয়নগুলোকে আমরা সবগুলোকে কিসের মাধ্যমে প্রকাশ করছি ক্যালসিয়াম কার্বনেট কারণ আমাদের ক্ষরতার সত্যটাই কি মানে সংজ্ঞাটাই কি 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে তো সবগুলোকে আমরা ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে নিচ্ছি তাহলে এই যে আমাদের ক্যালসিয়ামের আয়নের জন্য ক্যালসিয়াম কার্বনেট তারপরে ম্যাগনেসিয়ামের জন্য আমরা কত পেয়েছি এই হলো 150 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর অ্যালুমিনিয়ামের জন্য কত পেয়েছি 250 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট তো সবগুলোকে আমরা কি করব এখন যোগ করে দিব তাহলে এটা কি টোটাল ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ ওই পানিতে কতখানি আছে সেটা বের হচ্ছে এত কি মিলিগ্রাম 450 মিলিগ্রাম আচ্ছা তো সংজ্ঞায় কি দেখছি 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে তো আমাদের পানিতে কত কত নিছি 500 ml তার মানে কি 500 ml পানিতে 500 ml পানিতে ক্যালসিয়াম কার্বনেট কত 450 মিলিগ্রাম কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কত 1 লিটার পানিতে তার মানে কি 1000 ml 1000 ml পানিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে 900 মিলিগ্রাম তাহলে আমাদের 1000 ml বা এটা কি 1 লিটার তাহলে ক্ষরতার সংখ্যা কি 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে তাহলে এটাই কি আমাদের ক্ষরতা তাহলে অ্যানসারে আমরা ক্ষরতা কি লিখব 900 মিলিগ্রাম পার লিটার এটা ক্ষরতা এস কার সাপেক্ষে করা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট এটা মাস্ট লিখতেই হবে এই মিলিগ্রাম পার লিটারকে এটা আমরা কি লিখতে পারি পিপিএম তাহলে 900 পিপিএম পার্টস পার মিলিয়ন অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট আচ্ছা এই অঙ্কটা যদি এইভাবে করি তাহলে কি অনেক বড় প্রসেস হচ্ছে এখন আমরা শর্টেও করতে পারি মানে এক লাইনে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর আমরা কত দেখছি 50 আর তারপরে আমাদের ম্যাঙ্গো 12 তাহলে উপরে আমাদের কি থাকবে ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর নিচে কি থাকবে যে আয়নটা থাকবে তার তুল্যভর আর প্রশ্নে যে আয়নটা যে পরিমাণটা দেওয়া আছে গুণন সেইটা তাহলে এই আয়নটার জন্য এই আয়নটার জন্য ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত আমরা সরাসরি বের করতে পারছি এক লাইনের মাধ্যমে আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেছি কি 50 মিলিগ্রাম তো ক্যালসিয়াম কার্বনেট অ্যালুমিনিয়ামের তুল্যভর কত 9 তাহলে 50 ডিভাইড আর অ্যালুমিনিয়ামের দেওয়া আছে কত 45 তাহলে আমরা এটা এত বড় প্রসেসে তোমাদের বোঝানোর জন্য দেখানো হলো তো এতভাবে বড় না করে আমরা এক লাইনেই লিখতে পারি কিভাবে সেটা আচ্ছা ফার্স্ট আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি ক্যালসিয়ামের ক্ষেত্রে উপরে আমাদের কি থাকে ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর ডিভাইডেড বাই কি ক্যালসিয়ামের আয়নের তুল্যভর কত 20 এখানে কত দেওয়া আছে 20 মিলিগ্রাম গুণন 20 যোগ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে থাকবে ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর কত 50 ডিভাইডেড ম্যাগনেসিয়ামের জন্য কত 12 গুণন কত এখানে আছে কত দেওয়া 36 অ্যালুমিনিয়ামের জন্য কত 50 ডিভাইডেড বাই 9 গুণন কত এখানে দেওয়া আছে কত 45 তাহলে এই টোটাল কি মিলিগ্রাম এককে সেটা কি কিসের পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত হচ্ছে 450 মিলিগ্রাম তারপর 450 মিলিগ্রাম আমরা বের করে যে 500 ml এর জন্য অত 1000 বা 1 লিটারের জন্য কত তাহলে এইভাবে আমাদের কি হলো ওই পানিটার ক্ষরতা পরিমাপ করতে পারলাম আচ্ছা আচ্ছা আমরা টাইট্রেশনের ক্ষেত্রে দেখলাম ইডিটি সংক্রান্ত ইডিটি দিয়েও কি হয় স্থায়ী ক্ষরতা দূর করা যায় তো যদি স্থায়ী ক্ষর কোনো পানি হয় সেক্ষেত্রে আমরা ইডিটির মাধ্যমে কিভাবে প্রবলেম সলভ করব সেটা এখন আমরা দেখব 100 ml নমুনা পানিতে ক্ষরতা নির্ণয় করতে গিয়ে দেখা গেল 20 ml 0.02 মোলার ইডিটি এর প্রয়োজন তাহলে ওই নমুনা পানির ক্ষরতা আমরা কিভাবে তাহলে এই যে নমুনা পানির ক্ষরতাটা কার মাধ্যমে নির্ণয় করা হয়েছে ইডিটি তো ইডিটি থেকে আমরা একটা সম্পর্ক জানি যে 1 ml 0.01 মোলার ইডিটিএ সমান কি 1 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন তো এখান থেকে কি মোলে যদি আমরা কনভার্ট করি তাহলে 10⁻⁵ মোল ইডিটিএ সমান কি 1 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন তাহলে আমরা যদি ইডিটিএ থেকে ক্যালসিয়াম আয়নের মধ্যে সম্পর্ক করতে পারি তাহলে ক্যালসিয়াম আয়ন থেকে আমরা আবার কিসে যেতে পারবো ক্যালসিয়াম কার্বনেটে তো ক্যালসিয়াম কার্বনেটে যদি যাইতে পারি তাহলে কি আমরা ক্ষরতা নির্ণয় করতে পারবো কারণ ক্ষরতা মানেই কি 1 লিটার পানিতে যত মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকে আচ্ছা এখন আমরা দেখি সূত্রটা কি আমাদের 10⁻⁵ মোল ইডিটিএ ইকুইভ্যালেন্ট 1 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন তো এখানে আমাদের
আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এই ইডিটি এর এখানে কি মোল সংখ্যা বের করতে পারবো। সেটা কত, আয়তন কত 20 × 10⁻³ গুণন 0.02। যখন আমরা মোল সংখ্যা বের করবো তখন আয়তনকে লিটারে প্রকাশ করে নিতে হয়। তাহলে এখান থেকে আমরা কত পাবো, -4 মোল। আচ্ছা, তাহলে আমাদের এই মোলের সাথে এটা সম্পর্ক দেওয়া আছে, আমরা পাইলাম কত 4 × 10⁻⁴ মোল। তাহলে 4 × 10 ইডিটি এর ইকুইভ্যালেন্ট কি হচ্ছে 4 × 10⁻⁴ ডিভাইডেড বাই -5 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 40 মিলিগ্রাম ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, আমরা পানির মধ্যে কতখানি ক্যালসিয়াম আয়ন আছে আমরা তা বের করতে পারলাম। আচ্ছা, এখন এই ক্যালসিয়াম আয়ন থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটে কিভাবে যাব, প্রথমেই আমাদের দেওয়া আছে কত 40 মিলিগ্রাম। তাহলে আমাদের ওই সূত্রটা প্রথমে কি, ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর ডিভাইডেড বাই ক্যালসিয়ামের আয়নের ক্ষেত্রে আমরা তুল্য ভর কত দেখছি 20 গুণন যেটা আমাদের দেওয়া আছে কত 40। তাহলে এটা কি ক্যালসিয়াম কার্বনেটের কত মিলিগ্রাম, তাহলে সমান কত হচ্ছে 100 মিলিগ্রাম। আচ্ছা, কিন্তু আমরা নমুনা পানি নিচ্ছি কত 100 ml, তাহলে এই যে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা কতর জন্য 100 ml এর জন্য। তাহলে সেখান থেকে আমাদের কত 1 লিটারের জন্য, তার মানে 1000 ml এর জন্য নিয়ে যেতে হবে। তাহলে 100 ml এ ক্যালসিয়াম কার্বনেট কত 100 মিলিগ্রাম, তাহলে সেখান থেকে 1000 ml এ কত হবে 1000 মিলিগ্রাম 1 লিটার। তাহলে 1 লিটারে 1000 মিলিগ্রাম, তার মানে আমাদের খরতাটা কি হবে বলতো, খরতা ইকুয়াল 1000 মিলিগ্রাম পার লিটার অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট সমান 1000 ppm অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। বারবার বলতেছি ppm বা মিলিগ্রাম দুটো একই একক, এটা ppm এও লিখতে পারো, মিলিগ্রামেও লিখতে পারো, মিলিগ্রাম পার লিটারেও লিখতে পারো, কিন্তু যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, মানদণ্ডের মধ্যে আমরা খরতা দেখলাম, এখন আমরা দেখব কি ডিও। আচ্ছা, ডিওটা কি, ডিও হচ্ছে ডিসলভ অক্সিজেন। ডিসলভ অক্সিজেন হচ্ছে কি পানিতে দ্রবীভূত অক্সিজেন, অর্থাৎ পানিতে কতখানি মানে কতটুকু পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে, তো সেটার মাধ্যমে আমরা সেটার পরিমাপক কি ডিও। আচ্ছা, পানিতে যদি অক্সিজেন বেশি পরিমাণে দ্রবীভূত থাকে তাহলে সেই পানিটা কি হবে, ভালো হবে। তার মানে কোনো পানিতে যদি ডিওর পরিমাণটা বেশি হয় তার মানে সেটা কি ভালো পানি। আচ্ছা, আদর্শ পরিমাণ পানির জন্য ডিওর হলো পরিমাপ হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার আদর্শ পানির ডিও। আচ্ছা, ডিওর একক হচ্ছে কি ppm অথবা কি মিলিগ্রাম পার লিটার, কারণ 1 ppm মানেই আমরা কি জানি 1 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, তাহলে পানিতে ডিওর মান যত বেশি হবে তত কি হবে, ওই পানিটা ভালো হবে। এখন এই যে পানিতে কতখানি পরিমাণ ডিও আছে অর্থাৎ ডিজলভ অক্সিজেন আছে তার পরিমাপ করার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, সেটা কি উইংক্লার মেথড। এই পদ্ধতির মাধ্যমে আমাদের পানিতে কতখানি পরিমাণ ডিজলভ অক্সিজেন আছে তা আমরা বের করতে পারি। তো এই পদ্ধতির জন্য ধরো একটা পাত্রে পানি নেওয়া হয়েছে, সেই পাত্রে দেওয়া বাহির থেকে কি দেওয়া হয়েছে ম্যাগনা আর কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এই ম্যাঙ্গানাস সালফেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো বিক্রিয়া করে কি করবে ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। আচ্ছা, এই ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইডটা আবার কি করবে, এই যে পানিতে এই পানির মধ্যে কি আছে দ্রবীভূত কি আছে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ক্ষারীয় ম্যাঙ্গানিজ অক্সাইডের কি হলুদ অথবা কমলা কি অদক্ষেপ দেয়। এই যে পানিতে যে অক্সিজেন আছে সেটা পরিমাপের সেটা নির্ধারণের জন্যই কি হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড লাগতেছে। তো এই ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড আমরা কিভাবে পাইছি ম্যাঙ্গানাস সালফেট আর কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া থেকে। তো এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডিও শনাক্তকারী পরীক্ষা। অর্থাৎ এই দুটো বিক্রিয়ার মাধ্যমে আমরা কি ডিও মানে কি পানিতে যে অক্সিজেন দ্রবীভূত আছে
তা আমরা বের করতে পারি। তার মানে কি, পানিতে যদি অক্সিজেন থাকে তাহলে কি যে ক্ষারীয় ম্যাঙ্গানিজ অক্সাইডের কি হলুদ অথবা কমলা অধক্ষেপ পড়বে। এই অধক্ষেপের চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো কি ওই পানিতে অক্সিজেন দ্রবীভূত আছে। আচ্ছা, এখন এই যে ক্ষারীয় এই উৎপন্ন যে অধক্ষেপটা ক্ষারীয়, এই অধক্ষেপকে দূরীভূত করার জন্য, ক্ষারকে যদি আমরা দূরীভূত করতে চাই, প্রশমিত করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? অ্যাসিড লাগবে। তো তারপরে ওই পাত্রের মধ্যে আমরা কি দিলাম? সালফিউরিক অ্যাসিড দিলাম। সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হলো। আচ্ছা, ম্যাঙ্গানিজ সালফেট, এখন এই ম্যাঙ্গানিজ সালফেটকে আবার কি বলা হয়? আয়োডোমিতি। আয়োডোমিতিটা কি, যে সাথে কি পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে উৎপন্ন আয়োডিন উৎপন্ন হয়েছে। এই আয়োডিনকে প্রশমিত করতে আবার কি ব্যবহার করা হয়েছে? সোডিয়াম থায়োসালফেট। এই সোডিয়াম থায়োসালফেটের মাধ্যমে কি করা হয়, মানে কতখানি দ্রবণে তুমি সোডিয়াম থায়োসালফেট অ্যাড করছো সেখান থেকে কি তার আয়োডিন বের করতে পারবো। তার মানে কি যে এই আয়োডিনটা কি সরাসরি তো উৎপন্ন হয়নি, আয়োডিনটা একটা বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে। সেই আয়োডিনকে প্রশমিত করতে কি লাগতেছে? আমাদের সোডিয়াম থায়োসালফেট লাগতেছে। তাহলে এখানে আয়োডিনটা কি পরোক্ষভাবে বিক্রিয়ার কাজ করছে। তো পরোক্ষভাবে এই পদ্ধতিকে বলা হয় আয়োডোমিতি। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের বিক্রিয়ায় কি দিলাম বলো তো? সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট দিয়ে কি হলো? আমাদের বিক্রিয়াটা সব কিছু প্রশমিত হয়ে গেল। এখন বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেট কতটুকু প্রয়োজন, তো সেই অনুসারে আমরা যদি হিসাব করি তাহলে এই সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ থেকে আমরা কি জানতে পারবো? 2 মোল সোডিয়াম থায়োসালফেট মানে কি 1 মোল আয়োডিন। সেই 1 মোল আয়োডিন থেকে ম্যাঙ্গানিজ সালফেট কত? 1 মোল। সেই ম্যাঙ্গানিজ 1 মোল থেকে আমরা কি পাচ্ছি? ক্ষারীয় ম্যাঙ্গানিজ অক্সাইড কত? 1 মোল। তাহলে এই 1 মোল থেকে আমরা কি পাচ্ছি? অক্সিজেন হাফ মোল। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে কি বলতে পারি যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি হচ্ছে? হাফ মোল অক্সিজেন। এই যে আমাদের যে পরীক্ষা বা যে প্রবলেমগুলো আমাদের এই সোডিয়াম থায়োসালফেটের ডাটায় দেওয়া থাকে এই উইঙ্কলার মেথডের জন্য। তার মানে কি এতগুলো বিক্রিয়া প্রসেস শেষে আমাদের কি দেওয়া থাকে? সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ। তো সোডিয়াম থায়োসালফেট থেকে আমরা কোথায় যেতে পারতেছি? মানে ইকুইভ্যালেন্টের মাধ্যমে অক্সিজেনে। তাহলে এখান থেকে কি লেখা যায়? 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি? হাফ মোল অক্সিজেন। আচ্ছা, 2 মোল, তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান কি লেখা যাচ্ছে? 1/4 মোল অক্সিজেন। অক্সিজেনকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি হচ্ছে? এখানে 32 গ্রাম ডিভাইডেড বাই 4 অক্সিজেন, তার মানে 8 গ্রাম অক্সিজেন। অর্থাৎ তার মানে কি পাচ্ছি আমরা? 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি? 8 গ্রাম অক্সিজেন। এটাই হচ্ছে আমাদের কি মেইন ফর্মুলা। তার মানে উইঙ্কলার মেথডের মাধ্যমে আমরা কি পরোক্ষভাবে এই সোডিয়াম থায়োসালফেটের সাথে কি অক্সিজেনের একটা সম্পর্ক পেলাম। তার মানে আমাদের সোডিয়াম থায়োসালফেটের যদি ডাটা দেওয়া থাকে সেখান থেকে আমরা কি বোধ করতে পারবো? ওই পানিতে কতখানি বা কত মিলিগ্রাম বা কত গ্রাম অক্সিজেন দ্রবীভূত আছে। আচ্ছা, এটা কি 8 গ্রাম। একটা সূত্র পাইলাম কি? 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি? 8 গ্রাম অক্সিজেন। তো তাহলে ডিও পরিমাপ কিভাবে নির্ণয় করা যায় উইঙ্কলার পদ্ধতিতে আমরা সেটা জানলাম। এখন এই সম্পর্কিত একটা প্রবলেম দেখি কি, যে হলো 100 ml নমুনা পানিতে ডিওর পরিমাণ নির্ণয় করতে গিয়ে দেখা গেল কি লাগছে, মানে এতগুলো যে আমরা উইঙ্কলার পদ্ধতিতে দেখলাম কতগুলো বিক্রিয়া, ওই বিক্রিয়া শেষে দেখা গেছে সোডিয়াম লাস্ট ধাপে কি ছিল? সোডিয়াম থায়োসালফেট ছিল। তো সোডিয়াম থায়োসালফেটের কতক্ষণই প্রয়োজন হয়েছে? 20 ml 0.02 মোলার। এখন ওই পানির ডিও কত? আচ্ছা, তাহলে সোডিয়াম থায়োসালফেট কত মোল আছে সেটা আমরা আগে বের করে নেই। সোডিয়াম থায়োসালফেট এর পরিমাণ সমান, আমরা মোল সংখ্যা যখন বের করছি তখন কি আয়তনটা কি নিতে হবে? লিটারে নিতে হবে। তাহলে 20 × 10⁻³ লিটার গুণন 0.02, তাহলে এখান থেকে 0.0004 মোল। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ, কিন্তু আমরা সোডিয়াম থায়োসালফেটের সাথে মানে যে অক্সিজেনের সম্পর্কটা আমরা কি জানি? 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 8 গ্রাম
অক্সিজেন, যেটা কি আমাদের প্রথমে এখানে ছিল, আমরা উইংক্লার মেথড পদ্ধতিতে আলটিমেট লাস্ট যে রেজাল্টটা আমরা পেয়েছি সেটা কি 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি 8 গ্রাম অক্সিজেন। আচ্ছা, আমরা এখানে তাহলে কত মোল দেওয়া, মানে কোশ্চেনে দেওয়া আছে 0.004 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি হচ্ছে 8 গুণন 0.0004 গ্রাম অক্সিজেন। তাহলে এখান থেকে 0.0032 গ্রাম অক্সিজেন। কিন্তু আমরা ডিওর পরিমাণ নির্ণয় করছি কতখানি নমুনা পানিতে, 100 ml নমুনা পানিতে, কিন্তু আমাদের ডিওর যে এককটা সেটা আমাদের কি ছিল, ডিওর একক আমরা কি জানি, মিলিগ্রাম পার লিটার। তার মানে আমাদের লিটারে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের দেওয়া আছে কত, 100 ml। তাহলে আমাদের এই 100 ml পানিতে অক্সিজেন আছে কত, 0.0032 গ্রাম অক্সিজেন। তাহলে 1000 ml বাকি 1 লিটার পানিতে কত হবে, 0.032 গ্রাম অক্সিজেন। 100 ml যদি এত থাকে তাহলে 1000 ml আমরা এত গ্রাম অক্সিজেন পাবো। কিন্তু তাহলে আমাদের এককটা কি হচ্ছে, গ্রাম পার ml, কিন্তু আমাদের গ্রাম পার ml এ নেওয়া যাবে না, আমাদের কি নিতে হবে, মিলিগ্রামে। তাহলে গ্রাম থেকে আমরা মিলিগ্রামে কি করব, 1000 দ্বারা গুণ করে, 1000কে যদি গুণ করি তাহলে এটা কত হচ্ছে, 32 মিলিগ্রাম অক্সিজেন। তাহলে আমাদের আলটিমেটলি ডিওর মান কত হচ্ছে, ডিও ইকুয়াল ডিসল অক্সিজেন কত আছে ওই নমুনা পানিতে, 32 মিলিগ্রাম পার লিটার অথবা 32 ppm। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যে এই প্রসেসটা আমরা কি অনেক বড় করে করলাম, তো এটার একটা সংক্ষিপ্ত সূত্রও আছে যেটার মাধ্যমে আমরা সরাসরি বের করতে পারবো। তো সেই সূত্রটা আমরা কি, ডিও ইকুয়াল এস ইন্টু ভি এল গুণন 8 গুণন 1000 ডিভাইডেড বাই এক্স লিটার। আচ্ছা, এখানে এসটা কি, এস হচ্ছে এই যে নমুনা যে সোডিয়াম থায়োসালফেট দেওয়া আছে তার কি ঘনমাত্রা, ঘনমাত্রাটা হচ্ছে এস। ভিএলটা কি, এই যে নমুনা যে সোডিয়াম থায়োসালফেট দেওয়া আছে তার যে আয়তনটা সেটা ভিএল, মানে কি সেটা লিটারে প্রকাশিত আয়তন। এটা যে 20 ml দেওয়া আছে এটা কি লিটারে প্রকাশ করতে হবে, গুণন 8 গুণন 1000 ডিভাইডেড বাই এক্সেল। এক্সেল হচ্ছে নমুনা পানির আয়তন। নমুনা পানির আয়তন আমাদের কত দেওয়া আছে, 100 মিলিলিটার। তাহলে এটাকে কি নিতে হবে, লিটারে নিতে হবে। তাহলে নমুনার পানির আয়তনকে আমাদের লিটার নিতে হবে, সেটা কি নিচে থাকবে, আর উপরে কি আছে এস, যেটা কি সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আয়তন গুণন 8 গুণন 1000। তো এইটার মাধ্যমে আমরা কি সরাসরি এখান থেকে কি ডিওটা বের করতে পারবো। আসলে এখানে যে এতগুলো প্রসেস করা হয়েছে এই প্রসেসেরই কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে কিন্তু এইটাই। তার মানে এখানে কি করা হয়েছে, আমাদের ধাপে ধাপে বের করছি, কিন্তু লাস্ট ধাপে যেটা হয়েছে মূল ক্যালকুলেশন কিন্তু এতটুকু করেই করা হয়েছে। সেই জন্য এটাকে আমাদের কি সংক্ষিপ্ত সূত্র হিসেবে এটা আমরা লিখতে পারি। তো আমাদের ডিও হচ্ছে এই পর্যন্তই। আমরা কি দেখলাম, ক্ষরতা দেখলাম, ডিও দেখলাম, এখন আমরা কি দেখব, বিওডি। আচ্ছা দেখো, বিশুদ্ধতা, পানির বিশুদ্ধতার মানদণ্ডে আমরা দেখছিলাম ক্ষরতা ডিওর সম্পর্কে আমরা জানছি, এখন আমরা দেখব কি বিওডি। আচ্ছা, বিওডি আর ডিওর সাথে অনেকটা সম্পর্ক আছে, সেটা আমরা দেখব। তো বিওডির পুনরূপ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, অক্সিজেন ডিমান্ড তার মানে কি, অক্সিজেনের চাহিদা। এই অক্সিজেনের চাহিদাটা কার হবে, এটা হবে ব্যাকটেরিয়ার চাহিদা। কারণ আমাদের পানিতে যে সকল দূষণ জৈব দূষক পদার্থগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে কে, ব্যাকটেরিয়া। তাহলে মূলত ব্যাকটেরিয়ার অক্সিজেনের চাহিদাটাই কি হবে, বিওডি। তো বিওডির পুনরূপ হচ্ছে কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বিওডির মধ্যে আছে 3টা পার্ট। একটা হচ্ছে ইউবিওডি, যেটা হচ্ছে আলটিমেট বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটাকে আলটিমেট মানে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে, এটাকে বলা হয় বিওডি ম্যাক্স। একে এল নট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সেকেন্ডে আছে হলো সিবিওডি। এটা হলো কার্বোজেনাস
বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর লাস্ট অফ অল এনবিওডি, এটা হলো নাইট্রোজেনাস বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, এই বিওডি আর ডিওর যে সম্পর্কটা, ডিও মানে কি, পানিতে দ্রবীভূত অক্সিজেন, যেটা যত বেশি হবে সেটা তত কি হবে, ভালো হবে। তাহলে বিওডি মানে যতখানি বর্জ্য পদার্থ আছে, মানে যতটা দূষক পদার্থ আছে তার পরিমাপক কি, বিওডি। কারণ দূষক পদার্থগুলোকে বিনষ্ট করতেই কি লাগে, অক্সিজেন লাগে, যেটা কার লাগে, ব্যাকটেরিয়ার লাগে। তো তাহলে বিওডি আর ডিও পরস্পর কি হবে, বিপরীত হবে। তার মানে আমরা কি লিখতে পারি, বিওডি ইজ প্রপোর্শনাল টু 1/DO ইজ প্রপোর্শনাল টু বর্জ্য। অর্থাৎ যে পানি ডিওর পরিমাণ কি হবে, বেশি হবে, তার মানে সেই পানিটা তত ভালো, সেখানে বিওডির পরিমাণ কি হবে, কম হবে, কারণ তার দূষক কম থাকবে, ব্যাকটেরিয়ার কি অক্সিজেনের চাহিদা কি লাগবে, কম লাগবে, কারণ ওই পানিতে অক্সিজেন যথেষ্ট পরিমাণ আছেই। আর বিওডির পরিমাণ যদি বেশি হয় সেখানে কি হবে, ডিওর পরিমাণ কম হবে, তার মানে কি ওই পানিতে বর্জ্য পদার্থ কি থাকবে, বেশি থাকবে। আচ্ছা, আমরা একটা গ্রাফে দেখতে পারি যে আমরা গ্রাফে এই বরাবর যদি, এটা এমনি বোঝার জন্য একটা গ্রাফ, নদীর দূরত্ব, আর এই বরাবর আমরা নিলাম ডিও মানে ডিসলভ অক্সিজেন। তো আমরা দেখলাম এটা হলো, এখানে ডিওর মানটা অনেক বেশি এইটুকু লেভেলে। অনেক সময় আমরা দেখি না, নদীতে পানি বেশ পরিষ্কার থাকে, যেখানে পানি কোনো নোংরা পদার্থ থাকে না, তো সেই পানিগুলোতে কি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি হবে, বেশি হবে। তো যদি বেশি হয় তাহলে কি হবে, ওখানে মাছ থাকবে অনেক। ওই যেখানে ডিও বেশি হবে সেখানে কি থাকবে, মাছ থাকবে, দূষিত পদার্থ কম থাকবে। এখন হয়তো নদীর কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম একটা শিল্প কারখানা আছে, তো সেখানে শিল্প কারখানা থেকে বজ্র পদার্থ নিঃসরণ হলো। তো বজ্র পদার্থ যদি এতে দেওয়া হয়, মানে নদীর পানিতে ফেলা হয়, তাহলে কি হবে, ওর বজ্রগুলোকে কি করবে, মানে ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে। তার জন্য কি অক্সিজেন লাগবে, তো পানিতে দ্রবীভূত অক্সিজেনগুলো সেখানে ব্যবহার হয়ে যাবে। আর যদি ব্যবহার হয় তাহলে ডিওর পরিমাণ কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এই যে একদম লাস্ট পর্যন্ত এটাকে বলা হয় সেপটিক জোন। আর এখানে যেহেতু মাছ আছে, ডিওর পরিমাণ বেশি, বিওডি কম, এখানে হবে কি পরিষ্কার পানি, তাহলে এটা হবে ক্লিন জোন। আচ্ছা, তারপর আমরা যে দেখি একই নদীরই বিভিন্ন কোথাও যখন শিল্প কারখানাগুলো থাকে, পানি বর্জ্যগুলো নিঃসরণ করে, তখন কি সেখানে পানিগুলো কালো হয়ে যায়। তার মানে কি ওখানে দূষক পদার্থ বেশি থাকে। তো কিছু দূর পরে দেখা যায় কি ওটা কি কালোই থাকে সবসময়, কালো কিন্তু থাকে না। তার কারণ পানিতে আমাদের পরিবেশে কি আছে, অক্সিজেন আছে, সেই অক্সিজেনগুলো প্রতিনিয়ত কি হচ্ছে, নদীর পানিতে দ্রবীভূত হচ্ছে। তাহলে যত অক্সিজেন দ্রবীভূত হবে তত কি পানিগুলো তত কি, যত দূরে যাবে, নদীর দূরত্ব যত বাড়তে থাকবে তত কি হবে, সেগুলো পরিষ্কার হতে থাকবে। তো পরিষ্কার হলে কি হবে, আস্তে আস্তে ডিওর মানটা কি হবে, বেড়ে যাবে। তারপর কিছু দূর পর দেখা যাচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে। তো এইটুকু অঞ্চলগুলোতে কি হয়েছে, এইটুকু অঞ্চলগুলোতে বাতাসে যে অক্সিজেনগুলো ছিল সেগুলো কি হয়েছে, দ্রবীভূত হয়ে গেছে। তো এই যে বাতাস থেকে অক্সিজেন অটোমেটিক্যালি দ্রবীভূত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রিঅ্যারেশন। আর এই অঞ্চলগুলোকে বলা হয় রিকভারি অঞ্চল বা রিকভারি জোন। তারপর আবার কি, এখানে আমাদের পানি পরিষ্কার হলে এখানে আবার কি আমাদের মাছ থাকবে, এই অঞ্চলটাকে কি বলা হবে, ক্লিন জোন। তারপর আবার যদি কোনো কারখানা বা রাসায়নিক কারখানা যদি কোনো বর্জ্য পদার্থ ফেলে, তারপর আবার আমাদের এরকম চলতে থাকবে গ্রাফটা। তো এই গ্রাফটা এমনি একটা ধারণা আমাদের ডিও বিওডি সাথে আমাদের নদীর যে বিভিন্ন দূষক পদার্থগুলো কিভাবে মিক্সড হচ্ছে, কোথায় আবার কি শুধু দূষক পদার্থ মিক্সড হওয়ার পরে আবার সেগুলো যে পরিষ্কার হচ্ছে সেটা সম্পর্কে ধারণা দিচ্ছে। আচ্ছা, আমরা বিওডি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। তো বিওডি পরিমাপ করব আমরা কিভাবে, তো বিওডি পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে হয়। তো সবগুলা বিওডি পরিমাপ করতে গেলে আমাদের 5 দিন হিসেবে, মানে বিওডি পরিমাপ করা হয় 5 দিনে। এটা মনে রাখতেই হবে যে বিওডি 5 দিনে পরিমাপ করা হয়।
এখন আমরা কিভাবে পরিমাপ করব? ধরা হলো একটা পাত্রে নর্দমার বা কোনো দূষিত পানি আছে, সেই পানির আমরা ডিও পরিমাপ করলাম, বা ধরলাম পরিষ্কার পানি আছে, তো সেই পানিটার আমরা কি করলাম, প্রথম দিনে ডিও পরিমাপ করলাম। তো প্রথম দিনে যেহেতু পরিষ্কার পানি, তো পরিষ্কার পানি থাকলে ওই প্রথম দিনে ডিও কি হবে, বেশি হবে। তো তারপরে আমরা নর্দমার পানি বিওডি কত হবে সেটা বের করার জন্য আমরা ওই নর্দমার পানি থেকে কিছু পানি এখানে দিছি। তো দিলে কি হবে, এই যে এখানকার আগে থেকে যে পানিগুলোর যে অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন ছিল, তার মানে ওর কি একটা ডিও আছে, এই অক্সিজেনগুলো কি করবে, ওই নর্দমার পানিগুলো কি যে বর্জ্যগুলো থাকবে তাকে কি করবে, বিনষ্ট করবে। তো কিভাবে বিনষ্ট করে আসলে, যে কে বিনষ্ট করবে, যে ব্যাকটেরিয়াগুলা, বর্জ্য যোগ এই যে দ্রবীভূত পানির অক্সিজেন সমান কি হবে, কার্বন ডাইঅক্সাইড আর পানিতে পরিণত করে, এই বিক্রিয়াটা হয়। তো এটা কে করে, কার উপস্থিতিতে হয়, ব্যাকটেরিয়া। তো আমাদের অণুজীব হিসেবে বিভিন্ন ব্যাকটেরিয়াও দেওয়া হয় বা থাকেই। তো তাহলে আমরা প্রথম দিনে ডিওটা পরিমাপ করে রাখছিলাম যে কত সেটা। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, 5 দিন পরে আমরা কি করব, ডিওটা মাপবো। তাহলে আমাদের প্রথম দিনে ডিও কি সর্বোচ্চ পরিমাণ হবে, তারপরে যেহেতু আমরা দূষক পদার্থ যোগ করছি, তারপরে কি ডিও এই পানির মধ্যে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা ওই দূষক পদার্থকে কি করবে, যেগুলোকে নষ্ট করে ফেলবে। তো বর্জ্যগুলোকে নষ্ট করলে কি হবে, অক্সিজেনটা ব্যবহার হয়ে যাবে। তো 5 দিন পর যখন আমরা আবার ওই পানির ডিওটা পরিমাপ করব, মানে ডিজলভ অক্সিজেন পরিমাপ করব, তখন কি দেখা যাবে যে ডিওর পরিমাণ কমে গেছে। তাহলে প্রথম দিনে ডিওর পরিমাণ বেশি ছিল, 5 দিন পরে কি হয়ে গেছে, ডিওর পরিমাণটা কমে গেছে। তাহলে এই যে পার্থক্যটা, এটাই কি, এই এতটুকু অক্সিজেনটাই কি করছে, বর্জ্য পদার্থকে ভেঙে ফেলছে। তার মানে কি ওইটুকু ডিস্টেন্স, মানে পার্থক্যটাই কি, ডিফারেন্সটাই কি হচ্ছে আমাদের বিওডির পরিমাণ। তার মানে বিওডি সমান আমরা কি লিখতে পারি, ডিও 1 মাইনাস কি ডিও 5। তার মানে প্রথম দিনের ডিজলভ অক্সিজেন বিয়োগ কি 5 দিন পর যে ডিজলভ অক্সিজেন আমরা পাবো হিসাব করে, তো সেটা। তো আমরা এখন এখানে দেখি একটা গ্রাফ, যে এই গ্রাফে কি দেওয়া আছে, এগুলো ডিও দেওয়া আছে আর কি, মানে ডে 1, ডে 2, ডে 3, আর এক্স অক্ষ বরাবর ডে দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর আমাদের দেওয়া আছে ডিও। তাহলে বলছে এই গ্রাফ থেকে বিওডির পরিমাণ কত হবে। তো বিওডির পরিমাণ কত হবে আমরা তো বুঝতেই পারতেছি কীরকম হবে, ডে 1 এর ডিও কত হবে, সর্বোচ্চ পরিমাণ। তারপরে যখন আমরা কোনো দূষক পদার্থ দিচ্ছি, তার ফলে কি আমাদের ডিওটা পরিমাণ কমতে কমতে কমতে, যেহেতু বিওডি মানে আমরা কি জানি যে 5 দিনে হিসাব করতে হয়, তার মানে 5 দিন পর ডিওটা আবার পরিমাপ করতে হবে। তো 5 দিন পর আমাদের ডিও দেওয়া আছে 2, তার মানে এখানে আমরা বিওডি কত পাবো, ডিও 1 মাইনাস ডিও 5। আচ্ছা, ডিও 1-এ কত ছিল, ডিওর পরিমাণ 8, আর 5 দিন পরে কত দেওয়া আছে 2, এই 8 আর এই 2 5 দিন পরে, তাহলে 8 বিয়োগ 2, এটা যদি ppm এককে হয় তাহলে কি হবে 6 ppm। মূলত যে যতটুকু ডিওটা ব্যবহার হবে ততটুকুই আমাদের কি হবে, বিওডি হবে। আচ্ছা, আমরা প্রথমে একটা বলছিলাম যে বিওডির যে বিওডি ম্যাক্সকে আমরা কি এল নট দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে আমরা কি বলতে পারি, এইটকে এল নটও বলতে পারি। এল নট কেন বলতে পারি, যে এই পানিটার, মানে যে পানিটার এটা গ্রাফ দেওয়া হয়েছে, সেই পানিটার সর্বোচ্চ পরিমাণ ডিও কত দেওয়া আছে, 8। সর্বোচ্চ পরিমাণ ডিও মানে কি, যে ওই সর্বোচ্চ পরিমাণ ডিওটা কি করতে পারে, 8টা পুরোটাই ব্যবহার করে ব্যাকটেরিয়া বর্জ্যগুলোকে নষ্ট করতে পারবে। তো তার মানে কি হচ্ছে, ওটাই বিওডি ম্যাক্স হচ্ছে, মানে অতখানিটাই পুরোটাই যদি আমাদের অক্সিজেনটা ব্যবহার হয়, তাহলে কি আমাদের সবগুলো বর্জ্যগুলো কি করবে, কার্বন ডাইঅক্সাইড আর পানিতে পরিণত করবে, কি করবে, ব্যাকটেরিয়া করবে। তার মানে আমাদের যে ডিওর সর্বোচ্চ পরিমাণটা যেটা হচ্ছে, সেটাই কি বিওডির সর্বোচ্চ পরিমাণ, সেটাই কি এল নট। আচ্ছা, আরেকটা যেটা জিনিস, বিওডিকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া। তো তোমাদের ক্রম বিক্রিয়া সম্পর্কে মনে হয় ধারণা সেরকম মানে ক্লিয়ার নাই বা দেওয়া হয়নি, সেটা তোমরা আরও ডিটেইলি জানতে পারবা কেমিস্ট্রির যে আরও নেক্সট অধ্যায়গুলোতে আছে সেখানে, বা তোমার হচ্ছে ফিজিক্সেও জানতে পারবা। তো প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে একটু, যেহেতু বিওডি আমাদের প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে একটু ধারণা দেই। আমরা কি জানি যে একটা বিক্রিয়া, ধরলাম আমরা কি A প্লাস বি করে কি করছে, সি প্লাস ডি উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার নির্দিষ্ট একটা হার থাকবে। হারটা কি, মানে বিক্রিয়কটা কি করতেছে, প্রতিনিয়ত যত সময় যাচ্ছে তখন বিক্রিয়কের পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। তো বিক্রিয়র হারকে আমরা কি লিখতে পারি, ডিএক্স ডিটি ইজ প্রপোর্শনাল টু, মানে কনসেন্ট্রেশন অফ এ। আচ্ছা,
যদি এই বিক্রিয়ার হারটা মানে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কতখানি উৎপাদে পরিণত হচ্ছে তাকে বলা হচ্ছে কি বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার যদি একটা ঘনমাত্রার মানে একটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করে, মানে এখানে যদি 1 হয় তাহলে সেটা হবে কি প্রথম ক্রম। যদি কোনো বিক্রিয়ার উপরই না করে তাহলে এখানে 0 হবে, মানে বিক্রিয়ক কোনো বিক্রিয়কের উপরই ডিপেন্ড করলো না, তাহলে সেটা হবে শূন্য ক্রম। আর যদি এই দুটার উপরই করে তাহলে কি এখানে 2 হবে, তাহলে সেটা কি হবে দ্বিতীয় ক্রম। তো বিওডিটা আমাদের মূলত ডিপেন্ড করে কিসের উপর, এই বর্জ্য পদার্থের উপর। তো ওই জন্য বিওডিটা শুধুমাত্র মানে একটা ভেরিয়েবলের উপরই ডিপেন্ড করে, সেই জন্য বিওডিকে বলা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি হবে, যে গ্রাফটা এরকম হবে আর কি, এইটা কখনো এক্স অক্ষকে ছেদ করবে না, তার মানে সময়টা একদম ইনফিনিটি পর্যন্ত হবে। আর একটা সূত্র আছে, সূত্রটা আমরা ফিজিক্সে বা পরবর্তীতে কেমিস্ট্রিতেও প্রমাণ করতে পারবো, যে এরকম n ইকুয়াল n0 e⁻ λt। আচ্ছা, বিওডি যেহেতু প্রথম ক্রম বিক্রিয়া তাহলে বিওডিটা এই সূত্র মানবে, তার গ্রাফটা ওই সূত্র যেহেতু মেনেছে। এখানে এই সূত্রটার n হচ্ছে যতখানি অবশিষ্ট আছে বিক্রিয়ক, আর n0টা হচ্ছে আদি অবস্থা, মানে শুরুতে বিক্রিয়কের পরিমাণ যতগুলো আমরা নেওয়া হবে সেটা হচ্ছে n0, আর n হচ্ছে কিছু মানে টি সময় পরে বিক্রিয়কের পরিমাণ তো আর সেম থাকবে না, বিক্রিয়কটা বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, তারপরে উৎপাদে পরিণত হওয়ার পরে কিছু পরিমাণ তো অবশিষ্ট থাকবে, মানে বিক্রিয়ার কোনো টি সময় পরে, মানে আমরা যদি বিক্রিয়ার কোনো একটা মাঝামাঝি সময় নেই তাহলে টি সময় পরে আমাদের বিক্রিয়ার মাঝামাঝি সময়ে কি হচ্ছে যে বিক্রিয়কের পরিমাণ সেটা হচ্ছে n, আর ল্যামডাটা হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা বিওডির সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, এখানে n না দিয়ে আমরা এল, যেহেতু আমরা বিওডি ম্যাক্সকে এল দ্বারা প্রকাশ করছি, তাহলে এই সূত্রটার ক্ষেত্রে আমরা যদি বিওডি পরিমাপ করতে যাই একটা সূত্র প্রতিপাদন, তাহলে কি হচ্ছে L0টা কি মানে সর্বোচ্চ পরিমাণ বিওডি, মানে যেটা হলো সর্বোচ্চ পরিমাণ ডিও, একই কথা, মাইনাস কি LT, অর্থাৎ টি সময় পরে বিওডি কত, বা 5 দিন পরে আমরা বিওডি হিসাব করি কত দিনে, 5 দিনে, তো টি এর মান আমাদের 5 দিনও হতে পারে। তাহলে আমাদের কি হচ্ছে এখানে যদি আমরা LTটা মানে টিটা মানে হিসেবে দেওয়া হয়েছে 5 দিন পরে, তো 5 দিন পরে তো আমরা একটা ডিওর পরিমাণ পাবো, সেটা কি এলটি দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তো এলটিকে আমরা এই সূত্র টি সময় পরে আমরা এই সূত্রটা যদি বসাই তাহলে কি হচ্ছে n0 এর জায়গায় কি হবে L0 e⁻, তো এই ক্ষেত্রে হার ধ্রুবককে আমরা কে দ্বারাও প্রকাশ করতে পারি, সেটা সমস্যা নয়, আমাদের যে কোনো একটা কনস্ট্যান্ট নিলেই হলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হচ্ছে L0 1 - e⁻kt। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যেটা এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা অর্ধেক হতে যে সময় লাগে, মানে অর্ধেক মানে কি বিক্রিয়ক যে পরিমাণ আছে সেই পরিমাণ থেকে কি হবে অর্ধেকে পরিণত হবে, তো অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। তো অর্ধায়ুর যেমন এখানে যদি আমরা অর্ধায়ু কিভাবে পরিমাপ করব, এখানে n এর জায়গায় আমরা কি n0/2 বসাবো, বা আমরা যদি L ধরি L ইকুয়াল L0 e⁻kt, তো এখানে L এর জায়গায় যেহেতু অর্ধায়ু মানে কি অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তাকেই বলা হচ্ছে অর্ধায়ু, তাহলে L এর জায়গায় আমরা L0/2 যদি বসাই তাহলে আমাদের কি এখানে t হাফ, অর্থাৎ অর্ধেক হতে যে সময় লাগতেছে, তো অর্ধেক হতে যে সময় লাগতেছে সেটা যদি আমরা বের করি তাহলে আমাদের মানটা আসে এরকম, এখান থেকেই প্রতিপাদন করে আলটিমেট যে রেজাল্টটা সেটা আসবে 0.693 ডিভাইডেড বাই k। এটা হচ্ছে আমাদের কি অর্ধেক হতে যে সময় লাগে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা কি কনস্ট্যান্ট, আর হার ধ্রুবক এটাও একটা কনস্ট্যান্ট, তো তার মানে আমরা যেটা জানি যে প্রথম ক্রম বিক্রিয়া বা বিওডির ক্ষেত্রে প্রথম অর্ধেক হতে যে সময় লাগবে দ্বিতীয় অর্ধেক হতেও ঠিক একই সময় লাগবে, তৃতীয় অর্ধেক হতেও ঠিক একই সময় লাগবে। তার মানে আমরা যদি দেখি যে ধরো কোথাও মানে প্রথম আলটিমেট বিওডি দেওয়া আছে 10 ppm, তার মানে প্রথম অর্ধেক অর্থাৎ 5 ppm হতে যে সময়টা লাগবে 5 থেকে আবার যদি 2.5 ppm হয়, এই 5 থেকে 2.5 হতেও ঠিক একই সময় লাগবে, কারণ এটা কি আমাদের অর্ধায়ুর যে সমীকরণটা সেটা কি কনস্ট্যান্ট, সেই কারণে প্রথম পরিমাণ থেকে অর্ধেক পরিমাণ হতে আমাদের সময়ের কোনো চেঞ্জ হবে না, এখানেও যে সময় লাগবে এইটা বাকি অর্ধেক হতেও ঠিক একই সময় লাগবে। আচ্ছা, তাহলে আমাদের বিওডি সম্পর্কে আমরা দেখলাম, বিওডিটা এখানে যেটা মনে রাখতে হবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে বিওডিটা 5 দিনে হিসাব করা হয়, আর কি বিওডিটা প্রথম ক্রম বিক্রিয়া একটু হলেও মানে তোমাদের ধারণা দেওয়া হলো, এটা সম্পর্কে আরো ডিটেলস আরো পরে দেখতে পারবা। আর কি বিওডির আমরা একটা সূত্র প্রতিপাদন করেছি এইটা, আর হলো অর্ধায়ুর একটা সমীকরণ।
আচ্ছা, তাহলে আমরা বিওডি সম্পর্কে ম্যাথ দেখি যে কীরকম বিওডি থেকে গাণিতিক প্রবলেম আসে। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখি যে একটা নমুনা পাত্রে প্রারম্ভিক অক্সিজেনের ঘনমাত্রা 20 ppm, এর ঠিক অর্ধেক পরিমাণ সম্পূর্ণ হতে 3 দিন সময় লাগে, বিওডি কত? আচ্ছা, বিওডির পরিমাণ আমরা বিওডি নির্ণয় করি কিভাবে? ডিওর পরিমাণ নির্ণয় করি। তো ডিওর পরিমাণ বলতে কি, আমাদের অক্সিজেনের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে কি সেটা কি ডিও দেওয়া আছে, তাহলে ডিওকে ব্যবহার করে কিন্তু আমরা বিওডি পরিমাণ করি। আচ্ছা, এখানে বলছে একটা নমুনা পাত্রে প্রারম্ভিক অক্সিজেনের ঘনমাত্রা এত, এর ঠিক অর্ধেক পরিমাণ সম্পূর্ণ হতে কত লাগে? 3 দিন সময় লাগে। তার মানে অর্ধেক পরিমাণ সম্পূর্ণ হতে, তার মানে অর্ধেকও দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে? টি হাফ। টি হাফ আমরা সমান কি জানি? 0.693 ডিভাইডেড বাই কে। এটা কি আমাদের সূত্রটা? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? কে এর মান, কে ইকুয়াল কি হচ্ছে? 0.693 ডিভাইডেড বাই টি হাফ। 0.693 টি হাফের মান কত? 3 দিন ডিভাইডেড বাই 3, তার মানে 0.231। এটা কি আমাদের কে এর মান। এখন আমাদের বলছে বিওডি কত। আচ্ছা, বিওডির আমরা যে সূত্রটা জানি সেটা কি? বিওডি সমান এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তো আমাদের কে জানা ছিল না, আমরা কে বের করছি। এখন দেখো আমাদের কিন্তু প্রারম্ভিক অক্সিজেনের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে আমাদের কি দেওয়া আছে? এল নটটা দেওয়া আছে। তাহলে আমরা বিওডি কিভাবে পরিমাপ করব? আর আমরা বিওডি পরিমাপ করতে টি আমাদের কি দেওয়া লাগবে না, কারণ আমরা জানি যে বিওডি পরিমাপ করা হয় 5 দিনে, সেজন্য আমাদের টি এর মানটা দেওয়া লাগবে না। তাহলে এখানে যদি এল নটের মান 20 ppm আর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এর মান কত আমরা বের করছি? 0.231 গুণন টি এর মান কত হবে? 5। এটা কি আমাদের মুখস্থ যে বিওডিটা 5 দিনে পরিমাপ করা হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 13.7 ppm। তাহলে ওই পানির বিওডি কত হচ্ছে? আমাদের 13.7 ppm। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি যে একটি নমুনা দ্রবণে ইউবিওডি মানে কি? আলটিমেট বিওডি দেওয়া আছে কত? 30 ppm এবং বিওডি 10 ppm হলে বিওডি 20, তার মানে 20 দিন পর বিওডি কত হবে? আচ্ছা, আমাদের যে নর্মাল বিওডি দেওয়া থাকে সেটা আমরা কত দিনে হিসাব করি? 5 দিনে, কারণ বিওডি পরিমাপ করাই হয় 5 দিনে। নর্মাল আমরা যদি বিওডি বলি তার মানে বোঝা থাকবে যে ওটা কত দিনে করা হয়েছে? 5 দিনে। আর যদি ডে উল্লেখ করে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে অতদিন পর আবার কি বিওডি পরিমাপ করা হয়েছে। আচ্ছা, আর ইউবিওডিতে তো আলটিমেট বিওডি মানে ওটা সর্বোচ্চ পরিমাণ যতখানি বর্জ্য পদার্থ দ্রবীভূত আছে সেটার পরিমাণ। আমরা এটা যে বলছিলাম যে ইউবিওডিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল নট, শুরুতেই বলে নিছিলাম। তার মানে আমাদের ইউবিওডি মানে কি? এটা এল নটের মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বিওডি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? দেখো, আমরা বিওডি সমান কি জানি? এল নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। আচ্ছা, যেহেতু এটা বিওডির মান দেওয়া আছে কত? 10 ppm ইকুয়াল এল নটটা কত হবে? আমাদের 30। 1 মাইনাস, আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস কেটা তো আমরা জানি না, টিটা কত হবে? যেহেতু বিওডি 10, এটা তার মানে আমাদের টি এর মান অবশ্যই কত হবে? 5 হবে। এটা বলার অপেক্ষা রাখে না। এখানে আমাদের ক্যালকুলেশনে কে এর মান বের করতে হবে। তো কে সূচক হিসাবে আছে, তো কে যদি নিচে নামাতে চায় তাহলে কি নিতে হবে? লন নিতে হবে। তো উভয় পক্ষের লন নিয়ে আমাদের ক্যালকুলেশন করার পরে আচ্ছা, ক্যালকুলেশন করেই দিই, তোমাদের সমস্যা হতে পারে। তো লন যদি নেই তাহলে কি হচ্ছে? -5k সমান লন 2/3। তাহলে এখান থেকে কে এর মান আসতেছে আমাদের 0.081। আচ্ছা, এখন মনে হতে পারে এখানে তো মাইনাস, লন 2/3 এটা 1-এর থেকে ছোট, লন 1-এর থেকে ছোট হলে সেটার মানও মাইনাস, এই পাশেও মাইনাস, মাইনাস আমাদের কেটে গেছে। আচ্ছা, তাহলে আমাদের কে এর মান কত বের হলো? 0.081। এখন আমাদের কি বলছে? বিওডি 20, তার মানে 20 দিন পর যে বিওডিটা সেটা আমাদের পরিমাপ করতে হবে। আচ্ছা, 20 দিন পর বিওডি আমাদের এখানেই আমরা বসাতে পারবো যে এই সূত্রেই কি হবে? এল নটটা তো আমাদের দেওয়াই আছে কত? 30 ppm, ওটা তো ওটাই থাকবে
ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার কে এর মান আমরা এখনই বের করলাম কত 0.081 আর টিটা কত হবে 20। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে 24.06 ppm। এখন আমরা বিওডি পরিমাপ করি হয় কোনো নর্দমার বা কোনো নদীর পানির, তো সেক্ষেত্রে কি হয় ওইখানে বজ্র পদার্থ মানে কোনো দূষক পদার্থযুক্ত কোনো পানির, তো অনেক সময় হতে পারে কি আমরা দূষক পদার্থযুক্ত পানি না হয়ে একটা পানির মধ্যে কি করলাম বাহির থেকে ময়লা যোগ করলাম, তো সেক্ষেত্রে আমাদের কি হবে বিওডিটার একটা একটু সূত্রটা চেঞ্জ হয়। সেটা কি হয় মানে ধরো তোমার কাছে পরিষ্কার পানি আছে, তুমি বাহির থেকে কি করলা ময়লা পানি দিলা বা ময়লা কোনো যে বস্তু দিলা, তো তখন আমাদের বিওডিটার সূত্র কি হবে, বিওডি আমরা নর্মালি কি জানি DO1 মাইনাস কি DO5, এটাই তো আমাদের বিওডি, যেটা কি নর্মাল আমরা যে কোনো নদীর পানির বা কোনো নর্দমার পানির যদি বিওডি পরিমাপ করতে চাই বা কোনো পুকুরের পানির, তখন আমাদের এই সূত্রটা হবে। আচ্ছা, আর বাহির থেকে যদি আমরা কৃত্রিমভাবে কোনো বিওডি পরিমাপ করতে চাই, বাহির থেকে কোনো জৈব দূষক যদি আমরা দেই, তাহলে তখন যেটা হবে এইটার সাথে একটা ফ্যাক্টর গুণ হয়, সেটা হচ্ছে DF। ডিএফটা হচ্ছে ডাইলেশন ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা তখনই গুণ হবে যখন তোমার কি বাইরে থেকে কোনো ময়লা জিনিস যুক্ত করা হয়েছে, সেটা তোমাদের প্রশ্নে দেওয়াই থাকবে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে ময়লার যদি কোনো কাহিনী না থাকে, বাইরে থেকে কোনো ময়লা দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে মানে কি ময়লাটা কোথায় আছে, পানির মধ্যেই আছে, সেটা কি পুকুরের বা নদীর বা নর্দমার যেটাই বলো, তো সেক্ষেত্রে ডিএফ এর মান কত হয়ে যায় 1 হয়ে যায়। আর বাহির থেকে আমরা যদি নর্মালি ময়লা দিয়ে যদি বিওডিটা পরিমাপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ডিএফ এর মান যেটা হবে ডিএফ সমান ময়লাযুক্ত পানির আয়তন যদি ময়লা পানি বা ময়লা কোনো কিছু দেই, তাহলে ময়লাযুক্ত পানির আয়তন ডিভাইডেড বাই ময়লার আয়তন। আচ্ছা, তো এটা কীরকম হয় তো আমরা দেখব একটা প্রবলেমের মাধ্যমে। এখন আমরা এই ডিএফ প্রবলেম যুক্ত একটা সমস্যা দেখি, ডিএফ যুক্ত। তাহলে 100 ml নমুনা পানিতে ডিও হিসাব করে দেখা গেল 30 ppm, 20 ml ময়লা যোগ করে, এই যে বাহির থেকে কত 20 ml ময়লা যোগ করা হয়েছে, এটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তো ইচ্ছাকৃতভাবে ময়লা যোগ করাকে কি বলা হয় সিডিং। ইচ্ছাকৃতভাবে ময়লা যোগ করার পদ্ধতিকে বলা হয় সিডিং। আর সিডিং পদ্ধতি যখনই করা হবে তখনই কি আমাদের বিওডির সাথে ডিএফ গুণ হিসেবে থাকবে, অর্থাৎ ডাইলেশন ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা বিওডির 5 দিন পর, বিওডি অবশ্যই 5 দিনে হিসাব করা হয়, 5 দিন পর ডিও পাওয়া গেল কত 10 ppm। তাহলে বিওডি সমান কি হচ্ছে আমাদের DO1 মাইনাস DO5 ইন্টু কত ডিএফ। আচ্ছা, ডিএফ সমান আমরা আবার কি জানি এখানে, ডিএফ সমান এখানে কি আমরা বলছি ময়লাযুক্ত পানির আয়তন, তো পানির আয়তন আমার আগে থেকে নমুনা পানিতে কত আছে 100, ময়লাযুক্ত ময়লা কত দেওয়া আছে 20, তাহলে আমাদের উপরে কি হবে ময়লাযুক্ত পানির আয়তন 100 যোগ 20, তার মানে পানির আয়তন যোগ ময়লার আয়তন ডিভাইডেড বাই কত আমাদের ময়লার আয়তন দেওয়া আছে 20, তাহলে আমাদের কত হচ্ছে এখান থেকে 120 বাই 20 সমান কত 6। আচ্ছা, তাহলে এখানে আমরা DO1 কত 30 মাইনাস 10 ইন্টু কত 6, তার মানে 20 ইন্টু 6, তার মানে হচ্ছে 120 ppm। তো এই টাইপের প্রবলেমগুলোতে কি যে বাহির থেকে যদি ময়লা দেওয়া থাকে সেটা কি সিডিং প্রসেস, আর সিডিং প্রসেস যদি হয় তাহলে আমাদের সাথে কি থাকবে এক্সট্রা হলে ডিএফ থাকবে। আর যদি বাহির থেকে কোনো ময়লা যুক্ত করা হয়নি বা সে ধরনের কোনো কথা না থাকে, তাহলে কি হবে না ডিএফটা হবে না, সেক্ষেত্রে আমাদের ডিএফ এর মানটা 1 ধরা হয়, তখন আমাদের DO1 মাইনাস DO5 করলেই হয়ে যাচ্ছে। বা আমাদের যদি হলো বিক্রিয়ার টাইমের বা হলো হার ধ্রুবক বা ওগুলো কিছু দেওয়া থাকে বা অর্ধায়ু দেওয়া থাকে, তখন কি আমরা এই সূত্রগুলোর মাধ্যমে যে পূর্বের যে প্রবলেমগুলো দেখলাম ওইভাবে করতে হবে। তাহলে বিওডির যে সূত্রটা আমরা কি দেখছিলাম, যদি সার্বিক একটা সূত্র নেই DO1 মাইনাস কি DO5 ইন্টু ডিএফ, যদি ময়লার কোনো কাহিনী না থাকে তাহলে ডিএফ এর মান কি হবে 1। আচ্ছা, ডিও সমান আবার আমরা কি জানি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ডিও সমান আমরা কি একটা শর্টকাট সূত্র দিছিলাম, সেটা কি S ইন্টু VL গুণন 8 গুণন 1000
ডিভাইডেড বাই কি এক্স লিটার। অর্থাৎ এস ভি এটা কি, এস হচ্ছে তোমার সোডিয়াম থায়োসালফেটের যে ঘনমাত্রা, ভিটা কি সোডিয়াম থায়োসালফেটের আয়তন লিটারে, গুণন 8 গুণন 1000 আর কত এক্সেল, অর্থাৎ নমুনা পানির যে আয়তনটা। আচ্ছা, তাহলে এখানে যদি আমাদের ডিও সরাসরি না বলে, অনেক সময় প্রবলেমগুলোতে আমরা এতক্ষণ কি দেখলাম যে সরাসরি কি ডিও বলে দেওয়া আছে, বা আমাদের এই সূত্রগুলোর মাধ্যমে অ্যাপ্রোচ করে এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের দেখতে হয়েছে। তো অনেক সময় বলে দেওয়া থাকবে ডিওর কথা সরাসরি না বলে, আমরা ডিওর প্রবলেমগুলোতে দেখছিলাম সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা, আয়তন দেওয়া আছে, নমুনা পানি দেওয়া আছে। তো এইভাবেও বলতে পারে যে বিওডি কত। 5 দিন পর হয়তো প্রথমে বলছে একটা পানির ডিও পরিমাপ করতে গিয়ে দেখা গেছে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ এত লাগতেছে, এত ঘনমাত্রার, এত লিটারের বা এত আয়তনের সোডিয়াম থায়োসালফেট লাগতেছে। আবার 5 দিন পর ওই পানির ডিও পরিমাপ করতে গিয়ে লাগতেছে হচ্ছে এত আয়তন, এত ঘনমাত্রার সোডিয়াম থায়োসালফেট। তো তখন যদি সেক্ষেত্রে আমাদের বিওডিটা চাই, তখন কি আমাদের ডিওটার সূত্রটা কি করতে হবে, এই সূত্রের মাধ্যমে সেটা ব্যবহার করতে হবে। সেটা কি, আমরা যদি এখানে ডিও 1কে যদি 1 ধরি, তাহলে S1 V1 গুণন 8 গুণন 1000 ডিভাইডেড বাই কি এক্স লিটার, এটা কি সবই লিটারে হবে, মাইনাস S2 V2 গুণন 8 গুণন 1000 ডিভাইডেড বাই কি এক্সেল। আমি বারবার বলতেছি আয়তনগুলো কিন্তু সবসময় লিটারে নিতে হবে, গুণন কি ডিএফ। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের সব কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে 8 গুণন 1000 ডিভাইডেড বাই এক্সএল, এক্সটা হচ্ছে নমুনা পানির আয়তন, ইন্টু কি S1 V1 মাইনাস S2 V2 ইন্টু ডিএফ। এই ডিএফটা থাকলে তো আমরা বের করেই নিব কিভাবে, ময়লাযুক্ত পানির আয়তন মানে কি ময়লার আয়তন যোগ পানির আয়তন ডিভাইডেড বাই ময়লার আয়তন। আর যদি না থাকে তাহলে আমাদের ডিএফ এর মান, মানে ডিএফ না লিখলেই হবে, বা ডিএফ সেখানে কি 1 হয়ে যাবে। তাহলে এটা কি আমাদের বিওডির, যখন কি ডিওর মাধ্যমে বিওডিটা নির্ণয়, অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট যুক্ত কোনো যদি দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমাদের কি এভাবে বিওডি নির্ণয় করতে হবে। আচ্ছা, আর একটা কথা যেটা, এটা কি, এটা অবশ্যই বলে দেওয়া থাকবে যে 5 দিন পর, তার মানে 5 দিন পর আমাদের যে কাহিনীটা সেটা কি অবশ্যই বিওডি রিলেটেড কাহিনী। তাহলে বিওডি সম্পর্কে আমরা 3 টাইপের দেখলাম। একটা কি শুধুমাত্র যদি ডিও দুটো দেওয়া থাকে তাহলে কি ডিও পিপিএম এ দেওয়া থাকবে বা মিলিগ্রাম পার লিটারে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি বিয়োগ করে আমরা করতে পারি, বা এই সূত্রগুলোর মাধ্যমে আমরা কি দেওয়া আছে সেটা অনুসারে করতে পারি। অথবা আমাদের কি এই যে আমাদের ডিও রিলেটেড যে হলো সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা, আয়তন দেওয়া থাকলে আমরা সেভাবেও করতে পারি। আচ্ছা, এখন আসি আমরা কি সিওডি। সিওডিটা কি, সিওডির পূর্ণরূপ হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে আমরা বিওডিটা যখন হিসাব করছিলাম তখন কি দেখছি যে ব্যাকটেরিয়ার অক্সিজেনের চাহিদা, তার মানে কি ওখানে অণুজীব থাকবে, অণুজীবটা যতখানি অক্সিজেন ব্যবহার করবে তার পরিমাণে কি বিওডি, অর্থাৎ যতখানি বর্জ্যটা ও খেয়ে ফেলবে। কিন্তু সিওডির পরিমাপ ক্ষেত্রে একই রকমই সূত্র হবে, এখানে কোনো অণুজীব লাগবে না, এখানে তোমার হচ্ছে কেমিক্যাল কোনো ইয়ের মাধ্যমে, রাসায়নিক বস্তুগুলোর মাধ্যমে কি করা হয়, বজ্রগুলোকে শেষ করে ফেলা হয়। তো আবার একটা জিনিস, বিওডির যখন আমরা পরিমাপ করতে গেছিলাম তখন কি আমাদের যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে কি 5 দিনে হিসাব করতে হয়। ওটা সবসময় মনে রাখতে হবে, বিওডি অলওয়েজ কি 5 দিনে হিসাব করতে হয়। কিন্তু সিওডি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনো 5 দিনের কোনো কাহিনী থাকবে না, ওটা হচ্ছে তোমার 5 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, ইভেন নিমিষেই হতে পারে। কারণ কি যে রাসায়নিক পদার্থগুলো ওটা দেওয়া মাত্রই হচ্ছে পরিষ্কার হয়ে যেতে পারে, কারণ কি কেমিক্যালগুলো অনেক দ্রুত কাজ করে। তো ওই ক্ষেত্রে আর অণুজীবগুলো কাজ করে কি অনেক ধীরে ধীরে, সেজন্য 5 দিন পর ওটা হিসাব করতে হয়। কিন্তু কেমিক্যালের ক্ষেত্রে আমাদের কোনো দিনের হিসাব লাগবে না। তো সেক্ষেত্রে কি দিতে পারে, যদি এই সূত্রটাই হবে, যদি তোমার হয়তো প্রথম দিন দেখা গেছে হলো এত সোডিয়াম থায়োসালফেট লাগছে, 5 দিন পর এত লাগছে, তো 5 দিনের কথা যখন উল্লেখ থাকবে তখন আমাদের কি বুঝতে হবে ওটা কি বিওডির কাহিনী বলছে, মানে বিওডি নির্ণয় করতে হবে। আর যদি বলে যে হলো দেখা গেছে সোডিয়াম থায়োসালফেট এতখানি লাগলো, তারপরে কিছুক্ষণ পরেই তার ঘনমাত্রা কি হয়ে গেল, ঘনমাত্রা আয়তন চেঞ্জ হয়ে গেল, কিছুক্ষণ পর যদি হয়, মানে কোনো দিনের কাহিনী নাই, তখন কি হবে, তখন সেটা সিওডি থাকবে। তাহলে সিওডির যে সূত্রটা, তাহলে কি হচ্ছে এখান থেকেই আমরা বের করতে পারবো 8 গুণন 1000 ডিভাইডেড বাই এক্সএল ইন্টু S1 V1 মাইনাস S2
V2। এখানে বিওডি নির্ণয়ের ক্ষেত্রে কি আমরা 5 দিনে যেহেতু হিসাব করি, আমরা ময়লা যোগ করি, তো ময়লা যোগ করার জন্য আমাদের ডিএফ লাগে। তো সিএডিতে আমাদের কোনো ময়লা যোগ করার কোনো কাহিনী থাকবে না। বিওডি নির্ণয় করার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেমগুলোতে দেওয়া থাকবে, মানে সিডিং যেটা বাহির থেকে ময়লা যোগ করার যে প্রসেসটা সেটা দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের সিওডিতে ওই ধরনের কোনো কথা থাকবে না। শুধু আমাদের রাসায়নিক পদার্থগুলোর সাহায্যে তাদের ঘনমাত্রা আয়তন দেওয়া থাকবে, আমরা এই সূত্রটা ব্যবহার করেই সিওডি পরিমাপ করতে পারবো। সিওডিটা আমরা দেখলাম মানে রাসায়নিক পদার্থগুলোর মাধ্যমে কি করা হয়, ওটার যে অক্সিজেন ডিমান্ডটা সেটা পরিমাপ করা হয়। তো এরকম একটা রাসায়নিক পদার্থ যদি মোর লবণের কথা দেওয়া থাকে, তো মোর লবণের ক্ষেত্রে সূত্রটা একটু আলাদা হয়। প্রথমে আমরা সিওডির ক্ষেত্রে প্রথম যে সূত্রটা দেখলাম সেটা কি দেখছিলাম, যে 8 × 1000 ডিভাইডেড বাই XL S1V1 মাইনাস কি S2V2। এটা হলো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যদি সোডিয়াম থায়োসালফেট বা অন্য কোনো রাসায়নিক পদার্থের হয়তো প্রথম ঘনমাত্রা দেওয়া আছে, দ্বিতীয় একটা ঘনমাত্রা সহ আয়তন দেওয়া আছে, কিছুক্ষণ পর দেখা যাবে কি কিছুক্ষণ পর কথা বলবে, সেখানে দিনের কোনো কাহিনী থাকবে না, তারপরে কোনো অণুজীব বাহির থেকে কোনো অণুজীব বা ব্যাকটেরিয়ার কথা থাকবে না, আর কি থাকবে না, কোনো ডাইলেশন ফ্যাক্টরির কোনো কথা থাকবে না। তাহলে সেটাকে আমরা কি বুঝবো, সেখান থেকে আমাদের সিওডি বের করতে বলবে। আচ্ছা, আরেকটা যেটা যে স্পেসিফিক একটা যদি দেওয়া থাকে মোর লবণের কথা, মোর লবণের ক্ষেত্রে সূত্রটা একটু আলাদা হয়ে যায়। সিওডি ইকুয়াল V2 মাইনাস V1, ওটার ঘনমাত্রাটা সেম থাকে। এক্ষেত্রে কি আমাদের দেখছে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়, আয়তনও চেঞ্জ হয়, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের কি থাকে, ঘনমাত্রাটা সেম থাকে ডিভাইডেড বাই XL। আচ্ছা, এখানে S হচ্ছে মোর লবণের ঘনমাত্রা, আর V1 V2 তো হচ্ছে আগেকার আয়তন, পরের আয়তন, আর XLটা হচ্ছে নমুনা পানির আয়তন। আচ্ছা, মোর লবণটা কি? মোর লবণ হচ্ছে অ্যামোনিয়াম সালফেট ইন্টু ফেরাস সালফেট ইন্টু 6 অণু পানি। এটা হচ্ছে আমাদের মোর লবণের সংকেত। তো মোর লবণ যখন বলা থাকবে তখন শুধু এই সূত্রটা হবে, শুধুমাত্র তখনই মোর লবণের ক্ষেত্রে। আর অন্য যে কোনো রাসায়নিক পদার্থ দেওয়া থাক তখন কি আমাদের সিওডির সূত্রটা এটা হবে। আচ্ছা, আমরা এর আগে দেখলাম কি ডিও ব্যবহার করেই আমাদের বিওডি পরিমাপ করা হয়, আর সেখান থেকে আমাদের কি সিওডি পরিমাপ করা হয় কেমিক্যালের মাধ্যমে, রাসায়নিক পদার্থগুলোর মাধ্যমে। এই সবগুলোর এককই আমরা কি দেখছি, ppm। এইটা মাথায় রাখতে হবে যে ডিও, বিওডি, সিওডি এগুলো সবই এককই কি ppm। আমরা খরতার এককও ppm দেখছি, তারপর আরও যে পানির বিশুদ্ধতার মানদণ্ড TDS, TSS এগুলোও দেখবো, এগুলোর এককও কি ppm। আচ্ছা, এখন মোর লবণ যে স্পেসিফিক করে দিলাম, তো মোর লবণের একটা প্রবলেম দেখা যাক কীরকম প্রবলেম আসে ওটার ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখি যে 10 ml ময়লাযুক্ত পানিকে সম্পূর্ণরূপে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করা হলো। দ্রবণের অতিরিক্ত পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রশমিত করতে 5 ml 0.05 মোলার মোর লবণ যোগ করা হলো, কিন্তু যোগকৃত সম্পূর্ণ পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রশমিত করতে আরও কত লাগলো, আমাদের 12 ml মোর লবণের প্রয়োজন হলে সিওডি কত। আচ্ছা, আমাদের যে হলো এই বিওডি সিওডির প্রবলেমগুলোতে, মানে বিশেষ করে সিওডির প্রবলেমগুলোতে অনেক ধরনের রাসায়নিক পদার্থের নাম দেওয়া থাকবে। তো আলটিমেট মানে শেষে যে দেওয়া থাকবে যেটা কি, মানে যে রাসায়নিক পদার্থটার ডাটা দেওয়া থাকবে সেটা ব্যবহার করে কি আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। কারণ ময়লাযুক্ত পানির আয়তন, ময়লা নষ্ট করতে গেলে বা তাকে শুদ্ধ করতে গেলে, পরিষ্কার করতে গেলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ লাগে। তো সবগুলো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে প্রথমে একটা দিলা, তাকে প্রশমিত করতে আরেকটা দিতে হচ্ছে, তাকে প্রশমিত করতে আরেকটা দিতে হচ্ছে। তো লাস্টে আমাদের যেটা ডাটা দেওয়া থাকে সেটা ব্যবহার করে কি করব, আমরা প্রবলেম সলভ করব। যেরকম আমরা ডিওর পরিমাপের ক্ষেত্রে আমরা দেখছিলাম উইংলার মেথডে প্রথমে অনেক পদার্থ দেওয়ার পরে লাস্টে আমাদের কি সোডিয়াম থায়োসালফেট দরকার দিয়েছিলাম, যার ডাটা দেওয়া থাকে। তো সেই ডাটাটা ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করি। তো এখানেও সেরকম একই জিনিস, অনেক রাসায়নিক পদার্থের নাম দেওয়া থাকবে। তো সেগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। আমাদের কি দেওয়া আছে, মোর লবণের ডাটা দেওয়া আছে। আচ্ছা, মোর লবণের একটা ঘনমাত্রা কি থাকবে, সবসময় কনস্ট্যান্টলি থাকবে, সেম থাকবে, শুধু কি চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ হবে। তো আমরা সূত্রটা কি জানি, সিওডির V2 মাইনাস V1 ইন্টু S ইন্টু 8 ইন্টু 1000 ডিভাইডেড বাই X।
এল। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস, আমরা যেহেতু উপরেও আয়তন আছে নিচেও আয়তন আছে, সবগুলো গুণ হিসেবে আছে, এখানে আমরা এমএলএও লিখতে পারি, সমস্যা নাই, কারণ এমএলকে যদি আমরা 1000 ভাগ করি, উপরেও ভাগ করতে হবে, নিচেও ভাগ করতে হয় হবে, তো আলটিমেটলি দেখা যাবে সবগুলো কেটেই যাচ্ছে। তো আমরা যদি এমএলএও রাখি তাও সমস্যা হবে না এখানে। এই ক্ষেত্রে দেখো তাহলে 12 মাইনাস V1 কত 5, এস কত দেওয়া আছে 0.05 ইন্টু 8 ইন্টু 1000, আর নিচে কত আমাদের নমুনা পানি কত দেওয়া আছে 10 ml কি ppm। আচ্ছা, বিওডি সিওডির আমরা প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা বিওডি আর সিওডি মেইনলি একটা জিনিস বলতে গেলে কি, যে বিওডিটা আমরা কি দেখছি, যে জৈব দূষকগুলোকে কি করে বিনষ্ট করে, আর সিওডিটা কি কেমিক্যাল। তো আমরা বিওডির প্রথমে বিভিন্ন পার্ট দেখছিলাম, ইউবিওডি, সিবিওডি, এনবিওডি। তো ইউবিওডি তো আমরা বুঝলাম কি আলটিমেট বিওডি, যে বিওডির সর্বোচ্চ পরিমাণ। তারপরে আমাদের যেটা শুরু হয়েছে সিবিওডি। সিবিওডি হচ্ছে কার্বোজেনাস বিওডি, অর্থাৎ বায়োলজিক্যাল যে জৈব দূষকগুলো, সেগুলো দূষণ পরিষ্কার হয়ে যাওয়ার পরে তারপরে যে দূষকগুলো পরিষ্কার করা হয় সেটা হচ্ছে কেমিক্যাল যেগুলো। তার মানে আমাদের হলো একটা নর্দমার পানিতে যে প্রথমে যে অক্সিজেনটা বা হলো রাসায়নিক পদার্থ যদি দেওয়া হয়, তাহলে প্রথমে রাসায়নিক পদার্থগুলো কোনগুলোকে বিনষ্ট করবে, অর্থাৎ বায়োলজিক্যাল টার্মগুলোকে, অর্থাৎ বিওডিকে প্রথমে তার কী হবে, বিওডিটা বিনষ্ট হবে, তারপরে অতিরিক্ত কী হবে, সিওডি কেমিক্যালগুলোতে করবে। কারণ আমরা সিওডি সমান কি জানি, সিওডি মানেই হচ্ছে সিবিওডি, মানে কার্বোজেনাস যে বিওডিটা সেটাই হচ্ছে সিবিওডি। সিবিওডিকেই বলা হচ্ছে কি সিওডি। তার মানে আমাদের যদি বলা হয় যে এই কেমিক্যাল পদার্থ দেওয়া হয়েছে, রাসায়নিক পদার্থ দেওয়া হয়েছে একটা পানির মধ্যে, সেখানকার পরিমাপ করে দেখা গেছে সিওডির পরিমাণ হচ্ছে 12 ppm, কিন্তু ওই পানিরই আবার বিওডির পরিমাণ করে দেখা গেছে কি বিওডি হচ্ছে 10 ppm। তার মানে বিওডিটার পরিমাণ সব সময় কি হবে, সিওডির থেকে কম হবে, কারণ বিওডিটা বিনষ্ট করার পরেই তারপরে রাসায়নিক পদার্থগুলো বিনষ্ট করা হবে। তার মানে যে রাসায়নিক কতটুকু রাসায়নিক কার্বোজেনাস তাহলে কতটুকু হচ্ছে, অর্থাৎ বায়োলজিক্যাল যতগুলো আছে সেগুলো শেষ করার পরে তারপরে কি হবে, তুমি হচ্ছে রাসায়নিক পদার্থগুলোকে বিনষ্ট করতে পারবা, অর্থাৎ পরিষ্কার করতে পারবা। তার মানে তুমি যে কেমিক্যাল পদার্থগুলো দিলা, সেই কেমিক্যাল পদার্থগুলো, রাসায়নিক পদার্থগুলো যে ওই বর্জ্যের মধ্যে যে কেমিক্যাল দূষকগুলো আছে, সে প্রথমে সে কেমিক্যাল দূষকগুলো বিনষ্ট করতে পারবে না। কেমিক্যাল দূষকগুলো বিনষ্ট করার আগে তাকে অবশ্যই বায়োলজিক্যাল যে জৈব দূষকগুলো আছে অর্থাৎ বিওডিটা, সেটাকে বিনষ্ট করতে হবে। তারপরে সেটাকে মেরে ফেলার পরে তারপরে যে যতটুকু বেঁচে থাকবে তারপরে কি কেমিক্যালগুলোকে ধ্বংস করতে হবে। অর্থাৎ তাহলে এখানে যদি আমাদের বলতে চাই যে এখানে আমাদের কার্বোজেনাস যে বিওডিটা, অর্থাৎ যে রাসায়নিক যে বিওডিটা, সেটা সিবিওডি, সেটা সমান কি হচ্ছে, সেটা হবে তোমাদের কি সিওডি মাইনাস বিওডি। তার মানে 12 মাইনাস 10 সমান 2 ppm। তার মানে 2 ppm হচ্ছে এখানে কি বিভিন্ন রাসায়নিক পদার্থজনিত দূষক, অর্থাৎ রাসায়নিক কোনো পানির রাসায়নিক পদার্থজনিত দূষকটাকে আমরা সেটাকে করতে তো আমাদের সিওডিটা ব্যবহার করা হয়। তো রাসায়নিক পদার্থ দূষকটা ধ্বংস করতে গেলে তার আগে অবশ্যই কি ধ্বংস করতে হবে, বায়োলজিক্যাল। অর্থাৎ এখানে এটার পুরোটা বিনষ্ট করতে গেলে আমাদের কত লাগে, 12 ppm সিওডি। আচ্ছা 12 ppm না দিয়ে আমরা হয়তো এমন কোনো রাসায়নিক পদার্থ দিলাম যার জন্য কত আসলো, 2 ppm আসলো। তো 2 ppmটা আমরা কি জানি কার্বোজেনাসটা কতটুকু, 2 ppm হলে কি হবে, রাসায়নিক পদার্থগুলো ওখান থেকে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই 2 ppm যদি আমরা শুধু দেই তাহলে কি আমাদের মনে হতে পারে তাহলে ওই শুধু রাসায়নিক পদার্থটাই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু 2 ppm দিলে প্রথমে কি হবে, যে তার মধ্যে প্রথমে বিওডিগুলোকে পরিষ্কার করবে, বিওডিগুলোকে পরিষ্কার করার পর তারপরে যদি অতিরিক্ত কোনো রাসায়নিক পদার্থ দেওয়া হয় তারপরে সেটা রাসায়নিক পদার্থ মানে কেমিক্যাল যে দূষকগুলো সেগুলোকে বিনষ্ট করবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আগে জৈব দূষকগুলোকে বিনষ্ট করবে, সেটা কেমিক্যালি দেওয়া হোক বা কোনো ব্যাকটেরিয়াগুলো তো জৈব দূষক করবেই, সেটা তো সমস্যা নেই, কিন্তু বাহির থেকে যদি কেমিক্যাল দিই, যেটা কি আমরা সিওডি পরিমাপ করতে যাই, তো সিওডি বাহির থেকে কেমিক্যাল দিলে ওইখানকার মধ্যে যে জৈব দূষকগুলো আছে যেটা কি বিওডির কারণে, তো ওই জৈব দূষকগুলোকে আগে প্রথমে বিনষ্ট করবে, তারপরে করবে কি যে রাসায়নিক দূষকগুলো আছে সেগুলোকে।
অর্থাৎ প্রথমেই সে কী করতে পারবে না, রাসায়নিক পদার্থগুলোকে বিনষ্ট করতে পারবে না। আগে বায়োলজিক্যাল অর্থাৎ জৈব দূষকগুলোকে বিনষ্ট করে তারপরে কী হবে, রাসায়নিক পদার্থটা বিনষ্ট করবে। তার মানে সিওডিটা অবশ্যই কী হবে, সবসময় বিওডির থেকে বেশি হবে। কারণ সিওডি কখন আসছে, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ রাসায়নিক পদার্থগুলোকে পরিষ্কার করার পরিমাপক কিন্তু আমরা সিওডি হিসেবে জানি। তাহলে মানে সেটা রাসায়নিক কখন হবে, যখন বিওডিটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কী হবে, সিওডি হবে। তাহলে আমরা যদি গ্রাফে দেখি, এইদিকে যদি আমরা বিওডি বা অক্সিজেন কনজিউমারকে মানে কতখানি অক্সিজেন গ্রহণ করছে সেটা যদি আমরা বসাই, আর এদিকে যদি ডে বসাই, তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে প্রথমে ধরো আমাদের 5 দিনে যে 5 দিন, ধরো 5 দিনে আমাদের এটা কী হবে, বিওডিটা আমরা কি বিওডি পাবো। আচ্ছা, তারপরে এই বিওডিটার তো একটা আলটিমেট ভ্যালু আছে, সেটা কি ইউবিওডি, সর্বোচ্চ পরিমাণ। এই যে এটা হলো আমাদের কি, ধরো ইউবিওডি, আলটিমেট বিওডি। আচ্ছা, এইটুকু। তাহলে আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত ইউবিওডি, তার মানে এতটুকু পর্যন্ত সবগুলো কি হচ্ছে আমাদের বিওডি। আচ্ছা, বিওডির পরে আমাদের কি থাকবে বলো তো, সিবিওডি, অর্থাৎ যে কেমিক্যাল যে মানে রাসায়নিক দূষকগুলা সেটা কি সিবিওডি, সেটা ধরো এতটুকু। তাহলে এতটুকু যদি সিবিওডি হয়, তাহলে এই পুরোটুকু কি হচ্ছে বলো তো আমাদের সিওডি। মানে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কি হচ্ছে সিওডি। আর ইউবিওডি পর্যন্ত এতটুকু আমাদের বিওডি। ইউবিওডির পরে কি হবে, সিবিওডি। সিবিওডির একটা কি থাকবে বলো তো, আলটিমেট মান থাকবে, সেটা কি এই যে এই মানটা তাহলে কি হচ্ছে, এই মানটা আমাদের হচ্ছে ইউসিওডি। এই আলটিমেট ভ্যালুটা, এটা আমাদের কি হচ্ছে ইউবিওডি, এটা ইউসিওডি। আর ইউসিওডির পর থেকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এনবিওডি। আমরা বিওডির ক্ষেত্রে প্রথমেই দেখছিলাম, বিওডি আমাদের 3টা পার্টে আমরা ভাগ করছিলাম, সেটা কি ইউবিওডি, তারপরে কি লিখছিলাম সিবিওডি, তারপরে কি এনবিওডি, অর্থাৎ ইউবিওডি আলটিমেট বিওডি, তারপরে কার্বোজেনাস বিওডি, তারপর কি এনবিওডি। আচ্ছা, এনবিওডির মানটা আমাদের কখনো এখানে আলটিমেট আমরা ইউএনওডি পাবো না, এনবিওডি পাবো না, কারণ আমাদের প্রকৃতিতে বায়ুমণ্ডলে কি প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। সেই নাইট্রোজেনগুলো প্রতিনিয়ত কি হচ্ছে আমাদের পানিগুলোতে দ্রবীভূত হচ্ছে, যেটা কি আমরা রিয়ারেশন দেখছিলাম। তো ওরকম প্রতিনিয়ত আমাদের নাইট্রোজেনগুলো দ্রবীভূত হচ্ছে, যেগুলো নাইট্রোজেন থেকে আমরা কি পাচ্ছি, অ্যামোনিয়া পাচ্ছি। তার মানে এনটা হচ্ছে কি নাইট্রোজেনাস বিওডি। তারপরে নাইট্রোজেন যেহেতু প্রতিনিয়ত হচ্ছে, সেই জন্য আমরা কি এটার আলটিমেট ভ্যালুটা খুঁজে পাবো না। আমরা প্রথমেই তোমাদের বলছিলাম যে বিওডি একটা কি প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। এই যে বিওডিকে প্রথম ক্রম বিক্রিয়া বলা হচ্ছে আর প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না, সেটা মূলত এই এনবিওডির জন্যই। কারণ নাইট্রোজেন কখন সবসময় দ্রবীভূত হচ্ছে, যেটা কি আলটিমেট আমরা কোনো ভ্যালু পাবো না, অর্থাৎ এটা আজীবন চলতে থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাইছিলাম যে সিবিওডি সমান সিওডি মাইনাস বিওডি, এটা আসলে বিওডি হবে না, বিওডি তো না, এটা আসলে আমাদের সিবিওডিটা কত কেমিক্যাল রাসায়নিক পদার্থ, এইটা। তার মানে কি আমাদের সিওডি থেকে কি বাদ দিতে হবে, আলটিমেট বিওডি। তার মানে সিওডি মাইনাস ইউবিওডি, অর্থাৎ জৈব দূষকগুলো আমাদের ধরো দেওয়া আছে, আমাদের সিওডি দেওয়া আছে আর আলটিমেট বিওডি দেওয়া আছে। তাহলে বলছে ওইটার রাসায়নিক দূষকের যে ইয়েটা সেটা কতটুকু, তার মানে আমাদের সিবিওডি চাইছে। তো সিবিওডি তো আমাদের এতটুকু, সেটা কি সিওডি মাইনাস কি ইউবিওডি। এটাই হচ্ছে আমাদের বিওডি। তার মানে আমরা যদি সম্পর্ক লিখতে চাই তাহলে কি সম্পর্ক লিখবো, দেখো আমরা যদি সম্পর্ক লিখতে চাই তাহলে আমাদের সব থেকে বড় কি হবে, এনবিওডি, নাইট্রোজেনাস বিওডিটা, তারপরে কি হবে সিওডি, তারপরে আমাদের কি হবে বিওডি। এই হচ্ছে আমাদের বিওডি সিওডি ডিও সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো। আচ্ছা, তাহলে আমাদের ক্ষরতা, ডিও, বিওডি, সিওডি এগুলো সম্পর্কে আমরা মোটামুটি আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এগুলো সম্পর্কে কী টাইপের প্রবলেম আসতে পারে, গাণিতিক সমস্যা, সেগুলো আমরা দেখছি। এখন টিডিএস, টিএসএস, এটা মূলত এখানে তেমন গাণিতিক সমস্যা নাই। তো এখানে জাস্ট খালি টিডিএসটা হচ্ছে টোটাল ডিসলভ সলিড। তো টিডিএস হচ্ছে কি টোটাল ডিসলভ সলিড, অর্থাৎ পানিতে যে ভারী যে দূষক পদার্থগুলো থাকে মানে দ্রবীভূত অবস্থায়, তো ভারী দূষক পদার্থগুলোকে বলা হচ্ছে টোটাল ডিসলভ সলিড। তো এগুলোকে মানে দূর করা যায় ফুটায়ে, মানে দ্রবীভূত পদার্থগুলোকে ফুটায়ে ফিল্টার করে, রিভার্স অসমোসিস, ইলেকট্রোলাইসিস, এগুলো এক ধরনের প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি হয় আমাদের টিডিএস মানে কি, যে পানিতে যে দ্রবীভূত কঠিন পদার্থগুলো আছে, এই দ্রবীভূত কঠিন পদার্থগুলোকে কী করতে পারি আমরা, দূর করতে পারি।
আর টিএসএস হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড, অর্থাৎ অনেক সময় পানির উপরে যে কঠিন পদার্থগুলো ভেসে থাকে, তো ভেসে এটাকে বলা হয় টিএসএস। তো এটা আমরা সহজেই ইজিলি থেকে পৃথক করতে পারি। তো এটা তেমন ওটার কোনো তেমন প্রক্রিয়া নেই, আমরা সহজে ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে এটা করতে পারি, দূর করতে পারি। আর টিডিএস হচ্ছে আমাদের ফুটায় ফিল্টার করে রিভার্স অসমোসিস, ইলেকট্রোলাইসিস, এই কয়টা পদ্ধতির মাধ্যমে আমরা দূর করতে পারি। আর আরেকটা কথা, যেটা টিডিএস এর মান যত কম হবে, অর্থাৎ পানি তত কি হবে, ভারী দূষক পদার্থগুলো যত কম হবে, পানি তত পাতলা হবে, হালকা হবে। আর পানি যত হালকা হবে তার স্বাদ তত ভালো হবে। যেমন ধরো আমাদের যে সর্বোচ্চ সহনীয় মাত্রা টিডিএস এর ক্ষেত্রে, এগুলো সব একক পিপিএমই বলা হয়। টিডিএস হচ্ছে 500 পিপিএম। তো মানে এটা হলো সর্বোচ্চ সহনীয়, মানে 500 ppm এর বেশি হলে সেই পানিটা কি হবে, দূষিত হবে। তার মানে ওখানে ভারী কঠিন পদার্থগুলো বেশি আছে। আচ্ছা, আমরা তাহলে পানির বিশুদ্ধতার মানদণ্ড, বিওডি, সিওডি, তারপরে ক্ষরতা, ডিও, টিডিএস, টিএসএস এগুলো দেখলাম। তো এগুলো যে তোমাদের বইয়ে যে ইয়েগুলো দেওয়া আছে, যে আদর্শ মানদণ্ড মানে আদর্শ পরিমাপ, কোনটার পরিমাপ কত, যেমন ডিওর কত 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, তারপরে বিওডির কত, সিওডির কত, তারপর টিডিএস আমরা কত দেখলাম, যে 500 ppm। আচ্ছা, টিডিএস এর কথা যেটা লাস্ট অফ অল আমরা একটা বলতে চাই, যে টিডিএস যত কম হবে তার মানে কি হবে, পানি তত পাতলা হবে। মানে কি, পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের মান তত কি হবে, কম হবে। আচ্ছা, দ্রবীভূত কঠিন পদার্থের মানে পরিমাণ যদি কম হয়, তাহলে পানি তত পাতলা হবে, তত হালকা হবে এবং খেতে তত স্বাদ হবে। আমরা যে বিভিন্ন ব্র্যান্ডের যে পানিগুলো দেখি, যেমন ফ্রেশ, তারপরে মাম, অ্যাকুয়াফিনা, তো এগুলোর দেখবা টিডিএস এর একটা মান থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে 250 ppm। তো অ্যাকুয়াফিনা যে পানির যে কোম্পানিটা, ওরা দেখবা ওদের টিডিএস এর মান 50 ppm, মানে ওদের পানি আরও হালকা, মানে অনেক পাতলা এবং খেতে ওটা কিন্তু অনেক স্বাদ। তো এটা আসলে তার মানে যে পানির ওগুলো পিছনে দেখবা যে ওদের উপাদানের ওখানে টিডিএস, তারপরে ওগুলো সব কিন্তু মান লেখা থাকে। তো সারমর্ম যেটাই, যে তোমাদেরকে যেটা করতে হবে, এগুলো আদর্শ মানদণ্ড। আর তোমাদের যে এখান থেকে যে টাইপের ম্যাথগুলো আসে, প্রবলেমগুলো আসে, তো সেই প্রবলেমগুলো একটু দেখায় দেওয়ার চেষ্টা করলাম। তো এটা তোমাদের বেশি করে প্র্যাকটিস করা লাগবে আর কি। তো আর যে লাস্ট কথা, এটা সম্পর্কে এই বিওডি সিওডি পার্টটুকু আমরা সাধারণত আমাদের একটু কম পড়া হয়। তো আশা করি এই ক্লাসের পর এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর যেটা থাকবে গ্যাসের টপিকটা, ওটা তো আমরা সবাই আলোচনা করেই নিই, ওটা সবাই আমরা মানে পড়া আমাদের কম বেশি হয়েছেই, তো ওইটা সম্পর্কে একটু আলোচনা করা যাবে, সমস্যা নেই।